আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 87 ব্যাচের আজকে লাস্ট ক্লাস। এবং আজকের ক্লাস টপিক হলো ওয়ার্ডপ্রেস ইন্ট্রো এবং থিম এডিটেড ক্লাস। তো আজকে ক্লাস শুরু করার আগে আমরা অলরেডি জানি আমাদের এক্সাম ডেট কবে। আমাদের এক্সাম ডেট হলো 26 তারিখ। আমাদের সবার মনে আছে 26 জুন আমাদের কিন্তু এক্সাম ডেট, মানে নেক্সট ক্লাসে কিন্তু আমাদের এক্সাম ডেট আমরা ঠিক করেছি। তো এক্সাম নিয়ে কারো কি আবার রিভিউ করা দরকার আছে? আমাকে বলবেন এক্সাম নিয়ে। আমাকে আশা করি কারো রিভিউ করা দরকার নেই। ওকে। তো আমরা তাহলে সবাই শিওর আছি যে নেক্সট ক্লাসে আমাদের এক্সাম হবে। আমাদের যদি রোল নাম্বারটি না থাকে আমরা অফিস থেকে অফিস টাইমে রোল নাম্বারটি জোগাড় করে নিব। রোল নাম্বার এবং স্টুডেন্ট আইডি একই কথা। কি বলেছি? রোল নাম্বার অ্যান্ড স্টুডেন্ট আইডি ইজ দ্য সেম। ওকে, এটুকু এটুকু আমাদের কিন্তু মনে আছে। তো একজন জিজ্ঞেস করেছে এক্সামের বেনিফিট কি। এটি হলো আমাদের ফাইনাল এক্সাম। ঠিক আছে, আপনারা যেটি কোর্স করেছেন এটি হলো ফাইনাল এক্সাম। জি, আমাদের কোর্স কমপ্লিটেশনের পরে আপনারা সার্টিফিকেট পাবেন। ঠিক আছে, যেমন আমাদের রিসেন্টলি অন্যান্য ব্যাচেও সার্টিফিকেট দেওয়া হয়েছে। কবে দেওয়া হবে এটার কোনো ঠিক নেই, কিন্তু আপনারা আমার রেজাল্ট পাবলিশের পরে দেখা যায় 1 মাস বা 1 সপ্তাহ পরে, একটা টাইম পরে আপনারা সার্টিফিকেট নোটিশ পাবেন। তারপরে সার্টিফিকেটের জন্য ডেলিভারি চার্জ দেওয়ার পরে আপনারা সার্টিফিকেটটি হাতে পাবেন। আর যারা ঢাকা থাকেন তারা ডাইরেক্ট অফিস থেকে সার্টিফিকেটটি নিতে পারেন। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। মাহফুজ মাহফিজ ভাইয়া, আশা করি বিষয়টি ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এটিও ক্লিয়ার। আর যারা সরকারি সার্টিফিকেট নিবে সেটা তো আমরা অলরেডি জানি। ওকে, যে আমাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আর্ন করার পরে আমরা পেতে পারি। তো এটি নিয়ে আমাদের কোনো সন্দেহ যেহেতু নেই, তাহলে আমরা আজকের ক্লাস টপিকে চলে যাই। তো ওয়ার্ডপ্রেস ইন্ট্রো এবং থিম এডিট বিষয়টি কি, আমরা গত ক্লাসে কিন্তু ওয়ার্ডপ্রেসটি কিভাবে করা যায় সেটি সম্পর্কে আমাদের কিছুটা আইডিয়া আমরা নিয়ে নিয়েছি। তো ওয়ার্ডপ্রেসটি কি? তো আমার যদি মনে করেন আমি একটি ডেভেলপার, ঠিক আছে, আমার যদি একটি ওয়েবসাইট বানাতে হয় তাহলে আমার কি করা লাগবে? আমার কিন্তু পুরো ওয়েবসাইটটি প্রথম থেকে শুরু থেকে একবার শেষ পর্যন্ত কোডিং করে আনা লাগবে, যেহেতু আমি একটি কোডিং টাইপের ওয়েবসাইট বানাতে চাই। তো আমরা এটি মনে রাখবো ওয়েবসাইট কিন্তু 3 টাইপের হয়ে থাকে, মানে 3 ভাগে ভাগ করতে পারি। একটি হলো উপরের পোর্শনটা কি, হেডার। নিচের পোর্শন কি, ফুটার। তার মাঝের পোর্শন কি, এটা হলো আমাদের মাঝের বডি বা সেকশন। ঠিক আছে, 3 সেকশনে আমরা ভাগ করতে পারি। ওকে। তো পুরোটাই যখন আমরা করতে যাব আমাদের কিন্তু অনেক সময় লাগে। এবং একটি পেজে কি, একটি ওয়েবসাইট অনেকগুলো ওয়েব পেজ দিয়ে করা থাকে। তার মানে আপনার যখন একটি ওয়েবসাইট বানাবেন অবশ্যই সবগুলো ওয়েব পেজ বানাতে হবে। তার মানে আপনার কিন্তু অনেক সময় লাগবে। তার মানে দেখা যায় কি, প্রায় 1 বছর বা কমপক্ষে 6 মাস আমি ধরে নেই। 6 মাসও কিন্তু লাগতে পারে একটি ওয়েবসাইট বানাতে। আমরা তাহলে এটি কিন্তু জানি, যদি আপনি কোড দিয়ে কোডিং করে একটি ওয়েবসাইট বানাতে চান আপনার কমপক্ষে 1 সপ্তাহ, 2-3 মাস কমপক্ষে কিন্তু লাগতে পারে, বা 6 মাসও লাগতে পারে, অ্যাকর্ডিং টু আওয়ার বায়ার্স চয়েস। এখন এমন যদি হতো যে আপনার ওয়েবসাইটের মেন যে হেডার সেকশন ফুটার সবকিছু আপনার কাছে রেডি করা আছে, ঠিক আছে, 3 রকম ডিজাইন 1 2 3 করে আলাদা করে আপনার ডিজাইনটি রেডি করা আছে। আপনার ক্লায়েন্ট এসেছে, ক্লায়েন্ট এসে এগুলো মনে করেন আপনি কিনে নিয়ে এসেছেন। কি বলেছি? এগুলো আপনি কিনে নিয়ে এসেছেন। তারপরে ক্লায়েন্ট এসে বলল আমার 2 নাম্বার ডিজাইন পছন্দ হয়েছে। আপনি তার ওয়েবসাইট দেখে,
কন্টেন্ট দেখে, মানে তার প্রোডাক্ট দেখে আপনি তার ওয়েবসাইটটি, তার জন্য একটি ওয়েবসাইট এই 2 নাম্বার ডিজাইন অনুযায়ী তাকে ডেলিভারি দিয়ে দিলেন। তো অলরেডি যেহেতু বানানো আছে, সেগুলোর কন্টেন্ট আপনি চেঞ্জ করে তাকে দিয়ে দিলেন। তো এটি করতে আপনার কি তখন 3-4 মাস লাগবে কন্টেন্ট চেঞ্জ করে দিতে? আমাকে একটু সবাই কমেন্টে বলতে পারেন। অবশ্যই এটি কন্টেন্ট জাস্ট কপি পেস্ট করতে বা কন্টেন্ট চেঞ্জ করে দিতে আপনার বেশি সময় লাগবে না। আপনার 1 মাসেই সম্পূর্ণ ওয়েবসাইট, বা 1 সপ্তাহ যদি সারাদিন করেন, পসিবল। আমি বুঝতে পেরেছি বিষয়টি। 1 মাসে আসলে এটি পসিবল। আমার কথা কি বুঝতে পেরেছি? না বুঝতে পারলে আমাকে বলবেন, স্যার আমি বুঝতে পারিনি। তাহলে আমরা কি বুঝলাম? আমার তাহলে পুরো ওয়েবসাইটটি প্রথম থেকে কোডিং করা লাগলো না, জাস্ট আমার 3টি ওয়েবসাইট কেনা লেগেছে। এতে কি হলো, আমার যদি 10টা ক্লায়েন্টও থাকে, তাদের হ্যান্ডেল করা পসিবল, তাই না? তো এই যে আমি একটি ওয়ে পাচ্ছি, এভাবে করে একটা একটা ওয়েবসাইট গুলো আমার ক্লায়েন্টকে ইজিলি হ্যান্ড ওভার করা, এইটিকে বলা হচ্ছে, এই ইকোসিস্টেমটাকে বলছে হলো ওয়েবসাইটের জন্য ওয়ার্ডপ্রেস আমাদের সামনে নিয়ে এসেছে। আমরা বুঝতে পেরেছি। এবং এইগুলো যে 1 2 3 বলেছি, এগুলোকে বলা হয় টেমপ্লেট। আমরা ক্লিয়ার হয়েছি? কিছুটা ভেবে ক্লিয়ার হয়েছি। আরো যদি আমরা ক্লিয়ার হতে চাই, মনে করেন আমরা ক্যানভা করেছি না? ক্যানভাতে কি করা থাকে? আগে থেকে কিছু ডিজাইন করা থাকে না? সেই ডিজাইনগুলোতে আমরা কি করি, আমরা নিজের কন্টেন্ট গুলো দিয়ে দিই। আমরা কি এখন বিষয়টি ক্লিয়ার হয়েছি? তাহলে আমাদের এই পুরো কন্টেন্টটি কি আলাদা করে বানানোর দরকার পড়ে? অথবা আমরা যদি চিন্তা করি, এটি আপনার সিভি, একজনের কাছ থেকে আপনি কিনে নিয়ে এসেছেন, নিজের নাম টাম সব চেঞ্জ করে দিলেন, তাহলে কি আপনার পুরো সিভিটা আবার বানানো দরকার পড়ছে? আমাকে কমেন্টে বলেন। আমার কিন্তু পুরো সিভিটা বানানো দরকার পড়ছে না, আমার শুধুমাত্র চেঞ্জ করে আমি ব্যবহার করতে পারছি। তো আমার বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা, যে ওয়ার্ডপ্রেস কিভাবে কাজ করে। ওয়ার্ডপ্রেস অলরেডি যে ডিজাইনগুলো আছে, সেই ডিজাইনগুলো আমার চেঞ্জ হয়ে, আমরা চেঞ্জ করে আমরা ক্লায়েন্টকে শুধু ডেলিভারি দিই। তো আমরা তাহলে সবাই ক্লিয়ার হয়ে গিয়েছি। তাহলে আমরা ওয়ার্ডপ্রেসকে কি বলছি? ওয়েব ওয়ার্ডপ্রেস একটি ওয়েবসাইট বিল্ডিং অ্যাপ্লিকেশন, যেটি ব্যবহার করে আপনি সহজেই একটি ওয়েবসাইট বানাতে পারবেন। এতে অনেক সহজেই আপনি রেডিমেড একটি ওয়েবসাইট আর কি থাকে, যেগুলোকে আমরা টেমপ্লেট বলছি, এই টেমপ্লেটগুলো আপনি কিনেও ব্যবহার করতে পারেন, আর কিছু কিছু আপনার ফ্রি টেমপ্লেটস গুলো আছে। এবং এই যে আমরা এগুলো করছি, এগুলো সবই ফ্রিতে করা যায়। তাহলে কিন্তু আমরা সবই আর কি বুঝতে পারলাম। এটুকু আমরা সবাই ক্লিয়ার হয়েছি। আশা করি আমরা এতটুকু ক্লিয়ার হয়েছি। এরপরে আমরা মনে করি, এই যে ওয়ার্ডপ্রেসটি আমাদের বানাতে বা তৈরি যে করব, এটির জন্য একটি পরিবেশ দরকার পড়বে না? অবশ্যই এটি পরিবেশ দরকার পড়বে। আজকে ক্লাসে আমরা কি করতে চাচ্ছি, গত ক্লাসে আমরা এটিকে ওয়েবে বা ওয়েবসাইটে আমরা তৈরি করতে চেয়েছি, কিন্তু এখানে আমরা কি দেখেছি, অনেক ধরনের প্রতিবন্ধকতা আমরা পেয়েছি। এটিকে আমরা সম্পূর্ণ নিজের মতো করে বানাতে পারিনি। তো আমরা কি করতে চাচ্ছি, ওয়েবসাইটটাকে আমাদের পিসিতে বা আমাদের কম্পিউটারের মধ্যে চালাতে চাচ্ছি। এটি তো আজকের ক্লাস, তাই না? যে কিভাবে আমাদের পিসিতে অফলাইন হিসাবে আমরা করতে চাই। আমাদের ক্লাস টপিক বুঝতে পেরেছেন? তো এই ওয়েবসাইট বা ওয়ার্ডপ্রেস বানাতে একটি কিন্তু পরিবেশ লাগে, ঠিক আছে? এই পরিবেশটাকে আমরা কি বলি? এই পরিবেশটাকে আমরা সার্ভার বলি, ঠিক আছে? এখন কথা হলো, সার্ভার কেন দরকার পড়ে? তো ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস যে আছে, ওয়ার্ডপ্রেস কিন্তু কিছু কোডিং ভাষা দিয়ে করা হয়।
ওয়ার্ডপ্রেস কোন কোডিং ভাষা ব্যবহার করা হয়? এর মধ্যে পিএইচপি ভাষা ব্যবহার করা হয়। ঠিক আছে, এখন কথা হলো, স্যার, পিএইচপি কেন ব্যবহার করা হয়? পিএইচপি এই কারণে ব্যবহার করা হয়, কারণ আমরা যে এইচটিএমএল ব্যবহার করি, এইচটিএমএল দিয়ে কিন্তু আমাদের ডাটাবেজের সাথে ডাইরেক্টলি কানেক্টেড করা যায় না। এখন আপনার যদি কোশ্চেন থাকে, স্যার, ডাটাবেজের সাথে কানেক্টের সাথে আমার ওয়ার্ডপ্রেসের সম্পর্ক কি? আমরা যে অনেক ধরনের ডিজাইন করব, এগুলো সবকিছু ডাটাবেজ লাগবে না? এগুলো সবকিছু একটা ডাটা আমার বা ফাইল রাখতে হবে। তো এটি যদি আমার কানেকশন না করতে পারি, তাহলে কি ওয়ার্ডপ্রেস চলবে? আপনাদের কি মনে হয় আমাকে একটু বলবেন। ওয়ার্ডপ্রেস বানাতে আমার কি ওয়ার্ডপ্রেস যদি আমি রান করতে চাই আমার পিসিতে, আমার কি দরকার? আমি বলেছি সার্ভার দরকার, তাই না? এখন আমি নেক্সটে কথা বললাম যে সার্ভারটা না হলে কি চলবে না? সার্ভারটা না হলে কেন চলছে না? ওয়ার্ডপ্রেস যে বিষয়টি আছে, ওয়ার্ডপ্রেস তো অবশ্যই কিছু কিছু জিনিস দিয়ে তৈরি হয়েছে, তাই না? এইচটিএমএল আছে, এর মধ্যে সিএসএস আছে, আর এর মধ্যে পিএইচপি আছে। ঠিক আছে, পিএইচপির ফুল মিনিং কি? পিএইচপির মূল মিনিং হলো হাইপার টেক্সট প্রি প্রসেসর। ঠিক আছে, তো এখন আমরা একটু দেখি, তাহলে আমরা আরো ভালো মতো বুঝতে পারবো যে পিএইচপি তে কেন আমাদের সার্ভারটি লাগে। ঠিক আছে, তাহলে মনে হয় আমাদের মাহফুজ ইসলাম ভাইয়া আরো বেশি ক্লিয়ারলি বুঝতে পারবে। ওকে, তো ধরেন আমরা এইচটিএমএল কি আমাদের মনে আছে? মাহফুজ ইসলাম ভাইয়া, আমি সবই দেখাচ্ছি। মাহফুজ ইসলাম ভাইয়া মনে আছে না? আমরা প্র্যাকটিক্যালি দেখি, ঠিক আছে? প্র্যাকটিক্যালি না দেখলে আমাদের কিন্তু কিছু বুঝি না আমরা। তো আমরা এটা কপি করি, এটি কপি করে আমরা একটু এখানে রান করা ট্রাই করি নোটপ্যাড দিয়ে। যদি আমি এটাকে মনে করেন যে, যেহেতু মাহফুজ ভাইয়ার জন্য করছি, তো মাহফুজ ডট এইচটিএমএল আমরা দিলাম, এবং এটাকে আমরা ওপেন উইথ নোটপ্যাড দিলাম। এখন আমরা যদি এটাকে রান করি, মানে ঢুকতে যাই, এটা কি রান করেছে? আমরা দেখতে পাচ্ছি এটা রান করেছে, তাই না? দেখেন, দিস ইজ হেডিং, এটা বড় হয়েছে, এবং দিস ইজ প্যারাগ্রাফ, এটা রান হয়েছে। ঠিক আছে, এখন আমরা এটাকে কি দিয়েছিলাম? এইচটিএমএল এক্সটেনশন দিয়েছিলাম, তাই না? তো একটু আগে আমি কি বললাম? পিএইচপি ওয়ার্ডপ্রেস কি দিয়ে তৈরি? ওয়ার্ডপ্রেস পিএইচপি দিয়ে তৈরি, তাই না? যেটা আমরা অনেকে বুঝতে পারছিলাম না, পিএইচপি দিয়ে তৈরি। তো আমরা এটাকে পিএইচপি দিয়ে বানানোর ট্রাই করি। তো এটাকে আমরা কি করছি? পিএইচপি দিচ্ছি, এক্সটেনশন কি দিলাম? পিএইচপি। তাহলে আমাদের ব্রাউজার কি ভাববে? এটি একটি পিএইচপি ফাইল। এতটুকু কি আমরা ক্লিয়ার? আশা করি এটা কিন্তু আমরা ক্লিয়ার। তো এখন যদি আমি এই ফাইলটাকে, এই জিনিসটাকেই আমরা এখন রান করা ট্রাই করি, এতটুকু আমরা ক্লিয়ার হয়েছি? এটাকে আমরা রান করি, এখন কি এটা কি আমার দেখা যাচ্ছে? হেডিংটা কি পরিষ্কার দেখা যাচ্ছে? আমাকে বলবেন। প্যারাগ্রাফ কি দেখা যাচ্ছে, নাকি এখানে শুধু আমরা শুধু কোড দেখতে পারছি? আমরা যদি দেখি, এখানে কিন্তু কোড দেখা যাচ্ছে, কিন্তু আমার হেডিংটাও রান হচ্ছে না, প্যারাগ্রাফও রান হচ্ছে না, কিছুই রান হচ্ছে না। আমরা কি বিষয়টি বুঝতে পেরেছি? এটি কেন হচ্ছে? কারণ পিএইচপি ব্রাউজার পড়তে পারে না। আমরা ক্লিয়ার? তার মানে কি? পিএইচপি কি ল্যাঙ্গুয়েজ? পিএইচপি হলো একটি সার্ভার ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আমরা কি এটুকু ক্লিয়ার হয়েছি? মাহফুজ ইসলাম ভাইয়া, পিএইচপি কি ল্যাঙ্গুয়েজ? পিএইচপি হলো সার্ভার ল্যাঙ্গুয়েজ। তো সার্ভার ল্যাঙ্গুয়েজ আমাদের ব্রাউজার টাইপ ল্যাঙ্গুয়েজ গুলো পড়তে পারে না। এবং এইচটিএমএল কি ল্যাঙ্গুয়েজ? এইচটিএমএল হলো ক্লায়েন্ট ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ওকে ভাইয়া কি বলতে চেয়েছে?
ঠিক আছে, ওকে, সমস্যা নেই, আপনি যেটাই বানান, কোনো প্রবলেম নেই। একটা বানালেই হলো। ঠিক আছে, ভাইয়া এটা বানিয়েছে, এটাই দিলাম, সমস্যা নেই। ইসমাইল ভাইয়া একটা করেছে। আমরা এটাও যদি পিএইচপি তে কনভার্ট করি, দেখবেন এটা কিন্তু কাজ করবে না। এখন রান হচ্ছে, কিন্তু এরপরে কিন্তু এটা আর রান হবে না। ঠিক আছে, ওকে, এটা এখন রান হচ্ছে। এখন কিন্তু রান হচ্ছে না। কেন রান হচ্ছে না? কিভাবে রান করলেন? এটা আমাদের এক্সটেনশনটা চেঞ্জ ছিল এইচটিএমএল এ। এইচটিএমএল ব্রাউজার পড়তে পারে। ঠিক আছে, এইচটিএমএল ব্রাউজার পড়তে পারে, কারণ এটি হলো ক্লায়েন্ট টাইপের ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ক্লায়েন্ট সাইডের ল্যাঙ্গুয়েজ। ওকে, আর পিএইচপি কেন পড়তে পারে না? পিএইচপি হলো সার্ভার টাইপের ল্যাঙ্গুয়েজ, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। আমরা তাহলে এটুকু ক্লিয়ার? সাব্বির আহমেদ ভাইয়া ক্লিয়ার হয়েছি? দেখেন আমি এখানে এক্সটেনশন কিন্তু চেঞ্জ করেছি। ঠিক আছে, তাহলে আমরা সবাই ক্লিয়ার হয়েছি। আশা করি আমরা সবাই ক্লিয়ার হয়েছি। তাহলে আমার এটিকে রান করার জন্য আমার কি দরকার? সার্ভার দরকার। এখন আমি একটু আগে বলেছিলাম, আপনাদের মনে কোশ্চেনই থাকতে পারে যে ওয়ার্ডপ্রেস চালাতে আমার পিএইচপি কেন দরকার। এইটুকু আপনার কোশ্চেন আসতে পারে না যে কেন দরকার? ওয়ার্ডপ্রেস কিন্তু অনেক ডাটাবেস নিয়ে বানানো। ঠিক আছে, কি নিয়ে বানানো? অনেক ডাটাবেস দিয়ে বানানো। আমি যদি আপনাদের একটু রিকল করেন, ক্লাসে আমি কি বলেছি? এইচটিএমএল কি ল্যাঙ্গুয়েজ? এটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মনে আছে? আমি বলেছিলাম এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, তাই না? তাহলে আপনি যদি ডাটাবেজের সাথে আপনার ওয়েবসাইট কানেক্ট করতে চান, আপনার কি দরকার? একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার। আমরা ক্লিয়ার? তাহলে আমাদের কি দরকার? একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার, সেটি হলো পিএইচপি। আমরা তাহলে ক্লিয়ার হয়েছি যে কেন আমরা পিএইচপি ব্যবহার করি। আশা করি মাহফুজ ইসলাম ভাই আমাকে বলবেন, সাব্বির আহমেদ ভাইয়া বলবেন আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, আমরা কিন্তু তাহলে ক্লিয়ার হয়ে গেছি যে কেন আমরা পিএইচপি ব্যবহার করি। শুধুমাত্র ডাটাবেস এর সাথে আমার যাতে কানেকশন থাকে। ঠিক আছে, তাহলে আমরা এখন এই পেজটাকে রান করার জন্য আমাদের কি করা লাগবে? আমাদের, যেহেতু লোকালি আমি পিএইচপি রান করতে চাচ্ছি, তাহলে আমার পিসির মধ্যে একটি সার্ভার ক্রিয়েট করা লাগবে। ক্লিয়ার? তাহলে কি করা লাগবে? আমার পিসির মধ্যে সার্ভার ক্রিয়েট করা লাগবে। ওকে, তাহলে আমরা ট্রাই করি কিভাবে করব। আমরা গত ক্লাসে একটি সফটওয়্যার আপনাদের নামাতে বলেছিলাম, এবং আমাদের সাব্বির আহমেদ ভাইয়াকে বলেছিলাম যে এই সফটওয়্যারটা নামাতে, এবং নামিয়ে দিয়েছিলাম, মনে আছে? XAMPP, ক্রস প্ল্যাটফর্ম অ্যাপাচি মাইস্কেল পার্ল অ্যান্ড পিএইচপি। ঠিক আছে, ক্রস প্ল্যাটফর্ম অ্যাপাচি মাইস্কেল পার্ল অ্যান্ড পিএইচপি, এই যে সফটওয়্যারটি আছে, এটি কি করে? এটি আমাদের পিসির মধ্যে একটি সার্ভার ক্রিয়েট করে। ওকে, তো এর মধ্যে যে অ্যাপাচি আছে, এটি কি? এটি কিন্তু একটা সার্ভার। এবং মাইস্কেল আছে, এটি কি? এটি হলো আমাদের ডাটাবেস। তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। তো ইনস্টল করা খুবই ইজি। ইজি, জাস্ট নেক্সট নেক্সট ক্লিক করলেই কিন্তু ইনস্টল হয়ে যায়। আমি গত ক্লাসে দেখিয়ে দিতে চেয়েছিলাম, তাহলে আমাদের পরবর্তীতে নেটের সমস্যার কারণে আমি দেখাইনি। তো আমরা যখন ইনস্টল করব, তখন ওপেন করলেই আমাদের এই ইন্টারফেসটি আসবে। দেখেন আমি যেগুলো বলেছি, অ্যাপাচি, মাইস্কেল, আর হলো এই দুটোই আমাদের মেন, আর বাকিগুলো আমাদের দরকার নেই। ঠিক আছে, এগুলো সার্ভার, কিন্তু আমাদের দরকার নেই। তো আমাদের কোনটা দরকার বললাম? অ্যাপাচি
এবং মাইস্কেল, এই দুটোকে আমি কি করলাম, স্টার্ট করলাম। তাহলে কি হলো, আমার পিসির মধ্যে এটি সার্ভার রান হলো। এখন আপনাদের কোশ্চেন, স্যার পিসির মধ্যে তাহলে সার্ভার রান করলো, কোথায় রান করলো? একটি ফাইলের মধ্যে আমাদের পিসি সার্ভারটি এখন চলছে, ঠিক আছে? একটি ডেস্টিনেশনের মধ্যে আমাদের সার্ভারটি চলছে। তাহলে আমরা দেখি কোন জায়গায় চলছে। আমরা যদি সি ড্রাইভে যাই, দিস পিসি, সি ড্রাইভে গেলাম। সি ড্রাইভে যাওয়ার পরে আমাদের ইনস্টল করার পরে আমরা দেখব এখানে একটি ফাইল আসবে। আমার কারেন্ট চলে গিয়েছে আনফরচুনেটলি। তো আমরা এখন আবার ল্যাপটপে রান করা ট্রাই করছি। তো আমরা এখন যে আছি, আমরা এক্সএমপিটা ইনস্টল দিচ্ছি। আমরা একটু ওয়েট করব যে আমাদের এক্সএমপিটা যাতে এখানে রান করে। তো আমাদের একটু সময় লাগবে, এক্সএমপি ইনস্টল হচ্ছে যাতে আমাদের এই জায়গাটি রান যাতে করে। তো আমরা যেখানে ছিলাম, আমরা মাহফুজটাকে যদি আমরা এখানে ক্লিক করে গুগল ক্রোমে রান করতে যাই বা এখানে অন করতে যেতাম, তাহলে দেখতাম যে এটি রান হচ্ছে বা দেখা যাচ্ছে। কিন্তু যখন এটিকে আমরা পিএইচপি তে আমরা কনভার্ট করতাম, পিএইচ পিএইচপি, তখন আমার দিলে পরে আমি এক্সটেনশন চেঞ্জ করে যখন আমি ওকে দিতাম, এরপরে আমরা সেই একই রকম গুগল ক্রোমে ক্লিক করলে দেখা যেত এটা আসতো না। আমি একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু আমার এই ল্যাপটপের স্ক্রিনের রেজুলেশন এবং আগের স্ক্রিনের রেজুলেশন কিন্তু সেম হবে না, ঠিক আছে? তো আমরা কিন্তু একটু সমস্যা হবে যখন আমি ফাইনাল ভিডিও দিব। ওকে, তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এরকম করে কোডিং গুলো আসছে, তার মানে কি এটি কিন্তু রান করছে না। তো আমাদের যদি এই সার্ভারটি ওপেন হয়, তখন আমরা দেখতে পারবো আসলে কিভাবে কাজগুলো হচ্ছে। আমরা একটু অপেক্ষা করি, এটি ইনস্টল হোক। তো এখানে দেখা যাচ্ছে, তো আমরা এখানে আমরা ফিনিশে ক্লিক করছি, তাহলে আমাদের কিন্তু এই প্যানেলটি চলে এসেছে। তো আমরা এখানে স্টারে ক্লিক করি। ইয়েস টু ইনস্টল, ওকে, আমাদের এটাও দরকার, ইয়েস টু ইনস্টল। তো আমরা এই দুটোকে রান করছি। তো আমরা এই দুটোকে রান করে নিলাম। এখন আমরা কোথায় যাব, আমরা সি ড্রাইভে যাব। যখন আমরা সি ড্রাইভে যাচ্ছি সবাই দেখতে পাচ্ছি, তখন আমাদের কোন ফাইল ওপেন হবে, এখানে একটি ফোল্ডার পাবো, এক্সএমপি, সবাই দেখতে পাচ্ছি। এক্সএমপি করে আমাদের এটি ফোল্ডার ওপেন হবে এবং এই ফোল্ডারে আমরা আরেকটি ফোল্ডার দেখতে পারবো, সেটি হলো এইচডি ডক্স। সবাই কি খাতা লিখছে? সবাই কি দেখতে পাচ্ছেন? আশা করি আমরা দেখতে পাচ্ছি। আমার মাউসটি যেহেতু এখানে ছোট, তাই আমাদের কিন্তু কষ্ট করে দেখতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এইচডি ডক্স। আমার যেহেতু হাতে মাউস নেই, আমি ট্র্যাক প্যাড দিয়ে কাজ করছি, আমাদের একটু, বুঝে নিতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এইচডি ডক্স। তো আমরা এক্সএমপি থেকে এইচডি ডক্সে আর কি যাব। ওকে, তো আমাদের সার্ভারটি কোথায় ক্রিয়েট হয়েছে? আমাদের সার্ভারটি এখানে ক্রিয়েট হয়েছে। ওকে, কোথায়? এখানে। আমরা তাহলে ক্লিয়ার, আমরা তাহলে কিন্তু ক্লিয়ার যে আমাদের সার্ভারটি কোথায় ক্রিয়েট হয়েছে। আমাকে বলবেন যে আমরা বুঝতে পেরেছি নাকি। এই যে আমাদের ডাইরেক্টরিটা আছে দেখতে পাচ্ছি, এই জায়গায় কিন্তু আমাদের সার্ভারটি ক্রিয়েট হয়েছে। তার মানে এখানে আমরা যে ফাইলটি রাখবো, এটি কিন্তু সার্ভারে রান, ঠিক আছে? তো আমরা এখানে একটি ফাইল, একটি ফোল্ডার নেই।
এটি নতুন ফোল্ডার আমরা দেই। মনে করেন ফোল্ডার নাম দিলাম সাব্বির। সাব্বির সাব্বির ভাইয়ের নামে আমি এটা ফোল্ডার দিলাম, এবং এই ফোল্ডারের মধ্যে আমরা যে মাহফুজ যে দিয়েছিলাম মাহফুজটাকে আমরা এখানে রাখলাম। এটুকু কি আমরা সবাই বুঝতে পেরেছি? আমাকে একটু চ্যাটে জানান আমরা এইটুকু বুঝতে পেরেছি। এখন আপনাদের কোশ্চেন, স্যার তাহলে আমার এই মাহফুজ ডট পিএইচপি কে আমরা কিভাবে এক্সেস করব? আমরা মনে করেন যে যখন একটি ওয়েবসাইটে যাই তখন আমরা কি লিখি? ডাব্লিউ ডাব্লিউ ডট, তাই না? এভাবে লিখি না? তারপরে আমরা এভাবে করে আমাদের ওয়েবসাইটটি লিখি, তাই না? তো এখানেও কিন্তু আমাদের সেরকম করেই লিখতে হবে, কিন্তু আমাদের লেখা কিন্তু অন্যরকম হবে। কিরকম করে লিখতে হবে? আমাদের কিন্তু লিখতে হবে যে লোকাল হোস্ট, আমরা একটু বড় করে নিই। দেখ আমাদের কি করতে হবে, আমাদের লোকাল হোস্ট লিখতে হবে। তো লোকাল হোস্ট লেখার পরে আমাদের সাবমিট যে ফাইলটি আছে এটিকে চিনিয়ে দিতে হবে। তো আমরা ট্রাই করি বিষয়টি কেমন। যে এসেছে, অনেক পরে হলেও এসেছে। তো আমরা এটাকে একটু বড় করে নেই যাতে সবাই দেখতে পারে। তো আমাদের কি লিখতে হবে? সবাই যারা মোবাইল আছে দেখতে পাচ্ছি, লোকাল হোস্ট। আজকের ক্লাসটা কিন্তু মোবাইলে করতে পারবো না, ওকে? তো আমরা কি লিখেছি? লোকাল হোস্ট। তো আমাদের লোকাল হোস্ট দিয়ে স্ল্যাশ দিয়ে, মনে করেন এটি কোন ফাইলে আছে? এটি যদি এসটি ডক্স আমাদের সার্ভার হয়ে থাকে, তাহলে কোন ফোল্ডারের মধ্যে আছে? সাব্বির ভায়ার ফোল্ডারে আছে। এরপরে সাব্বির ভায়ার ফোল্ডারে ঢোকার পরে আমাদের ফো- কোন ফাইলটি অ্যাক্সেস করব? মাহফুজ। মাহফুজ ভায়ার ফাইলটি আমরা অ্যাক্সেস করব, মাহফুজ ডট পিএইচপি। আমাকে বলেন আমরা যে এভাবে, আমরা কি ওয়েবসাইটে কিভাবে যাই না? আমাকে একটু বলবেন, আমরা ওয়েবসাইটে কিভাবে যাই না? শুধুমাত্র www.com এর জায়গায় আমরা কি দিয়েছি? লোকাল হোস্ট দিয়েছি। এটুকু কি আমরা ক্লিয়ার হয়েছি? আমাকে বলেন আমরা এটা ক্লিয়ার হইনি, তাহলে আমি ক্লিয়ার করে দেব। ক্লিয়ার হয়েছি আমরা? সাবির ভাইয়া ক্লিয়ার? ওকে। মাহফুজ ভাইয়া ক্লিয়ার? মাহফুজ ভাইয়া বলেছিলেন বিষয়টি বুঝিনি। তো আমরা বিষয়টি তাহলে ক্লিয়ার হয়েছি, না ক্লিয়ার হলে অবশ্যই বলবেন। তো আমরা এখানে কপি করে আমরা এটি ব্রাউজারে রান করে দেখি। এটাকে আমরা পেস্ট করি। এখন কি রান হয়েছে? মাহফুজ ভাইয়া দেখেন, এটি কিন্তু এখন কিন্তু রান হয়েছে। ঠিক আছে? এখন কেন রান হলো? এর কারণ এখন কিন্তু আমাদের এটি একটি সার্ভার ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে? এখন যদি আপনার মনে হয় যে আমি এখানে কোনো পিএইচপি কোড লিখবো, সেটিও কিন্তু পসিবল। ঠিক আছে? যেমন মনে করেন আমরা একটা পিএইচপি কোড লিখি, নর্মাল পিএইচপি কোড লিখি, আমি আপনার এখানে দেখাই। ডোন্ট সেভ। হেডারের উপরে আমরা যদি এখানে দেই, ধরেন পিএইচপি কোড শুরু হয়, খুব ভালো অবস্থা। পিএইচপি কোড শুরু হয় এভাবে।
পিএইচপি। ঠিক আছে, কিভাবে শুরু হয়? পিএইচপি। তো আমরা জাস্ট একটি প্রিন্ট করি, ঠিক আছে, একো। ঠিক আছে, একো করি। একো নিয়ে আমরা লিখি যে হ্যালো ওয়ার্ল্ড। জাস্ট এইটুকু আমরা প্রিন্ট করি। অবশ্যই এটা কোটেশন দেওয়া লাগবে। ওকে, একো আমরা করি। তারপর দেখি তো আমাদের এটা কাজ করে নাকি। ওকে, ওকে। এটা যদি আমরা এখানে করি, তো আমাদের কি কোডটি রান করেছে? আমাদের কিন্তু কোডটি রান করেছে। ঠিক আছে, আমরা কিন্তু দেখতে পারলাম বিষয়টি ইজি নাকি কঠিন। আমরা বিষয়টি বলেন যে বিষয়টি কি আমরা বুঝতে পেরেছি? মানে আমার সার্ভার কেন দরকার পড়ছে? আমার পিএইচপি রান করার জন্য সার্ভার দরকার পড়ছে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমি ওয়ার্ডপ্রেস থেকে কোশ্চেন করিনি, অত বেশি হার্ড আমাদের কোশ্চেন হবে না। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। আমরা আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছি। আমাদের মাহফুজ ভাইয়া কি ক্লিয়ার হয়েছেন? সাব্বির ভাইয়া? পুরোপুরি বুঝতে পারিনি স্যার। কোন জিনিসটি বুঝতে পারেননি আমাকে বলেন। নামটা কি এখান থেকে কিভাবে দিলেন? কোন নামটা? মাহফুজ ভাইয়ের নামটা। ও, মাহফুজ ভাইয়ের নামটা কারণ- এখানে উনি, আমি এখানে কোড আমি বুঝাতে যাব না, ভাইয়া তো অনেক কিছু লিখেছে, আমি এগুলো বাদ দিতাম। এখানে উনি হেডার দিয়েছেন, এটা হলো নাম। ঠিক আছে, আর হেডিং এর স্টাইল উপরে দিয়েছেন উনি। ঠিক আছে, হেডিং এর স্টাইল উনি এখানে দিয়েছেন। ওকে, আমি এগুলো বুঝাতে চাচ্ছিলাম না। আমি এগুলো কিছুই লিখতে দেখতে চাচ্ছিলাম না। ওকে, জি। তো আমি এখানে নর্মাল টেক্সট দিয়েছিলাম, উনি আরো ডিজাইন করেছেন। মনে করেন আমি যদি এখানে এগুলো সব আমি মুছে দিই। ওকে, সবাই মুছে দিলাম। মুছে দিয়ে আমি সেভ দিই, তাহলে দেখবেন না কিছুই থাকবে না। দেখেছেন ভাইয়া? এখন বুঝেছেন ভাইয়া, সাব্বির ভাইয়া? আগের মধ্যে আছে। না, মাহফুজ ভাইয়া দেখেন এখন ছোট হয়ে গেছে। একটু আগে ছোট ছিল না। দেখেছেন? জি। ওকে, আমরা এটা শিখতে আসিনি, আমি শিখাতে আসছি এই হ্যালো ওয়ার্ল্ড যে হলো কেন। ঠিক আছে, এবং এটি রান হলো কেন, এটুকু আমরা বুঝতে পেরেছি। আমি জি। বুঝতে পেরেছি যে আমাদের সার্ভারটি কেন লাগে। আমরা তাহলে এটি ক্লিয়ার হয়েছি। এবং এটি আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি যে ওয়ার্ডপ্রেসের মধ্যে আমাদের সার্ভারটি কেন দরকার পড়ছে। এটি আমরা ক্লিয়ার হয়েছি। জি। ওকে, শুধু জি বলছেন, না বুঝে জি বলেননি তো? পরে আবার দেখলে পুরো বোঝা যাবে। ঠিক আছে, টুকটাক বুঝি তো। ঠিক আছে। তো আমরা আমার জেনারেটর এসেছে, তারপর আমরা এইখানেই ক্লাস করি। কারণ কারেন্ট না আসলে পরে দেখা যাবে যে সমস্যা, আবার একবার চলে যাবে। কারেন্ট আসলো না। যাই হোক, আমরা কি করি, এখন আমরা ওয়ার্ডপ্রেসটি নামানোর ট্রাই করি। তো ওয়ার্ডপ্রেসটা নামানোর জন্য আমরা কি করব? গুগলে যাব। আমারটা তো স্যার নামানো ছিল, এতে করবেন নি? আপনি কি ওকে, তাহলে আপনি চাইলে গত আপনার এখানে করতে গত পারি, সমস্যা নেই। গত ক্লাস তো আমারটা দিয়ে করা হয়েছিল। ঠিক আছে, আপনার শেয়ার স্ক্রিন শেয়ার করেন, সমস্যা নেই। তাহলে আমরা একটা কাজ করি, একটু ওয়েট করি। হ্যাঁ, এখন রেকর্ড অন হয়েছে। আপনি স্ক্রিনটা শেয়ার করেন এখন। সাবিরা ভাইয়া, স্ক্রিনটা শেয়ার করেন।
অ্যাপ্রুভ করেন। ওয়ার্ডপ্রেস কি আপনার ডাউনলোড করে নিয়েছিলাম আমি গতকাল। জি। ওয়ার্ডপ্রেস যেহেতু ডাউনলোড করে নিয়েছি, তাহলে আমাদের আর ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার দরকার নেই। তো আমরা যদি ওয়ার্ডপ্রেসটি এক্সট্রাক্ট করতে চাই, আমাদের যে কোনো একটি ব্রাউজার বা যে কোনো একটি আপনার এখানে তো ইয়ে তো ইনস্টল নেই। ইনস্টল করেছিলেন এক্সএমপি? গতকাল ক্লাস ইনস্টল করে দিয়েছিলাম স্যার। এক্সএমপি ইনস্টল করেছিলেন, ভেরি গুড। আমরা এটাকে আগে সবার প্রথম আমরা এটাকে অন করব। কোথায়? ইনস্টল করেননি? আপনার ইনস্টল করা নেই, গতকাল। ঠিক আছে। সুতরাং আমার এখানে করতে হবে, না হলে আবার আধা ঘন্টা সময় লাগবে। জি। ওকে। তো আমরা ওয়ার্ডপ্রেসে যাব, wordpress.com, wordpress.org-তে যাব, এবং এখান থেকে আমরা গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করে এখান থেকে আমরা ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.8.1 যেটা আছে এখানে আমরা নিয়ে নিব। আমরা একটু ওয়েট করলেই আমাদের লেটেস্ট ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড হয়ে যাবে। বেশিক্ষণ সময় লাগবে না আমাদের ওয়ার্ডপ্রেস ডাউনলোড হতে। দেখতে পেরেছি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তারপরে আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমি উইনজিপ ব্যবহার করি, আমরা উইন্ডার যে কোনো একটি এক্সট্রাক্ট ফাইল ব্যবহার করলেই হবে। তো আমরা কি করব, আমরা প্রথমে এটিকে এক্সট্রাক্ট করব। তো আমরা ফাইলে যাই, ফাইলে গিয়ে আমরা এখান থেকে ওপেন ফোল্ডারে যাব। আমরা সবাই দেখতে পাচ্ছি ফোল্ডারটা, আশা করি সবাই দেখতে পাচ্ছি। এটিকে আমরা প্রথমে কি করব, এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট ফোল্ডার। তাহলে কিন্তু আমাদের এই ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গেল। ওকে, এক্সট্রাক্ট হয়েছে। আশা করি আমরা এক্সট্রাক্টটি পেয়ে গেছি। এখন আমাকে একটু বলবেন, এই ফাইলটি আমরা কোথায় রাখবো? ওয়ার্ডপ্রেস ফাইলটি আমরা যে কোনো নাম দিতে পারি, যেমন আগেবার ইয়ে দিয়েছিলাম, এখন আমরা ইসমাইল দিয়েছি, ইসমাইল ভাইয়ের নাম দিয়ে। তো এই যে ফোল্ডারটি আছে, এটা আমরা কোথায় রাখবো আমরা কি জানি? সি ভাইয়া ড্রাইভে। বলেন তো। হ্যাঁ, সি ট্যাবে কোথায় রাখবো? এস হ্যাঁ, htdocs ফাইল, ভেরি গুড। জি। আমি আপনি একটুতেই আপনি কিন্তু বুঝে গিয়েছেন যে আমাদের এক্সএমপি ফোল্ডারের মধ্যে যে htdocs ফাইলস আছে সেখানে আমরা রাখবো, ঠিক আছে। আপনার যদি মনে হয় যে এটি ভুলে গিয়েছেন, এই ফোল্ডারে ডেস্টিনেশন আপনার মনে নেই, তাহলে আপনি আপনার যে এক্সএমপি আছে, এখানে কি এক্সপ্লোরার দেখতে পাচ্ছি আমরা সবাই, এক্সপ্লোরারে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সেই ফাইলটি চলে আসে। এই যে দেখতে পাচ্ছি htdocs, দেখেন ফাইল জি। চিলার নিচে htdocs ফাইলটি কিন্তু আছে। ঠিক আছে, আমাদের কিন্তু সবাই মাইক অন করতে পারি। সুতরাং আমাকে যদি সমস্যা হয় আমাকে কিন্তু বলবেন। তো এখানে আমরা কি করব, এটিকে পেস্ট করে এখানে দিয়ে দিলাম। তো আমাদের ফোল্ডারটি কিন্তু ওপেন এখানে এসে গেছে। ওকে। তো এই ফোল্ডারটি ওপেন করার আগে বা রান করার আগে আমাদের একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, কি করতে হবে? একটি ডাটাবেস আমাদের ক্রিয়েট করতে হবে। তো ডাটাবেস কিভাবে ক্রিয়েট করতে হবে? ডাটাবেস ক্রিয়েট করার জন্য আগেবার যেমন আমরা গিয়েছিলাম,
যে নোটপ্যাড নেই, লোকাল হোস্ট, তাই গিয়েছিলাম না, সবার মনে আছে? তো এবার আমরা যাব মাই স্কেলে যাওয়ার জন্য পিএইচপি মাই অ্যাডমিন। ঠিক আছে, আমার ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা কোথায় যাব? মাই স্কেলে। মাই স্কেলে যাওয়ার জন্য আমাদের কোথায় যেতে হবে? লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। আমার কথাটি কি আমরা বুঝতে পেরেছি? আমাকে একটু সবাই জানান যে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। ওকে, আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো আমরা এখানে এটিকে ব্লক করে আমরা একটু ট্রাই করি। ঠিক আছে, কপি করছি, যে লোকাল হোস্ট স্ল্যাশ কি লিখবো, পিএইচপি মাই অ্যাডমিন। দেখতে পাচ্ছি, এটিকে যদি আমি রান করি, এটা এভাবে আসার কথা না। লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন দিলে আপনার পিএইচপি মাই অ্যাডমিনে চলে যাবে। এটুকু আমরা ক্লিয়ার হয়েছি, সাব্বির ভাইয়া বুঝতে পেরেছি। তো জি। এখানে গিয়ে আমরা কি করব, এখন একটা ডাটাবেস বানাবো। ঠিক আছে, ডাটাবেস না বানালে কিন্তু হবে না। তো আমরা প্রথমে কি করব, এটি ডাটাবেস আমরা বানাবো। তো ডাটাবেস রেডি করার জন্য আমরা কি করব, এখানে আমরা একটি নিউ দেখা যাচ্ছে, নিউ বাটনে আমরা ক্লিক করব। নিউ বাটনে ক্লিক করে আমরা যে কোনো নাম দিতে পারি। তো আমরা মনে করি আমাদের ডাটাবেজের নাম আমি সাব্বির ভাইয়ের নাম দিলাম। ঠিক আছে, যে কোনো নাম দিতে পারি। ঠিক আছে, তো আমরা সাব্বির ভাইয়ের নাম দিলাম, কিন্তু অবশ্যই আমাদের ডাটাবেজের নাম মনে রাখা লাগবে। ওকে, তারপরে এই ক্রিয়েট বাটন দেখতে পাচ্ছি, ক্রিয়েট বাটনে আমরা ক্লিক করে দিলাম। আমাদের ডাটাবেসটি ক্রিয়েট হয়েছে, দেখেন, সাব্বির নেমে এটি ডাটাবেস ক্রিয়েট হয়েছে। ওকে, আমরা তাহলে ক্লিয়ার। এখন আমার এই ফাইল, এই ফোল্ডারটি যেটা আমরা বানিয়েছি, এটি আমরা রান করব। তাহলে আমরা কি লিখতে হবে ভাইয়া? সাবির ভাইয়া কি জানেন? লোকাল হোস্ট দেওয়ার পরে আমরা কি দেখব? কি চিন্তা পিএইচপি করেন? সাব্বির। জাস্ট এখানে আমরা লিখবো হলো ইসমাইল ভাইয়া, তাই না? কারণ লোকাল হোস্টে আছে না, লোকাল হোস্টের পরে কোন ফোল্ডার আছে? জি, ইসমাইল। ইসমাইল আছে। ঠিক আছে, ইসমাইল লিখলেই এই ফোল্ডারটি অ্যাক্সেস হয়ে যাবে। আমরা কি বুঝতে পেরেছি? আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আমরা এখানে ক্লিক করি, তাহলে কি দেখবো, আমাদের এই ফাইলটি কিন্তু অ্যাক্সেস হয়ে গিয়েছে এবং আস্তে আস্তে সে রান করছে। মা ও আপু বলেন, আমরা কি বুঝতে পারছি? আমাকে বলতে হবে স্যার আমরা ক্লিয়ার হচ্ছি, বা আমাদের কিছু কিছু জিনিস আমরা ক্লিয়ার হতে পারিনি। আমরা একটু ওয়েট করব। আরেকটি কথা আপনাকে বলে রাখি। ওকে, আমাদের দেখেন রান কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, আমি বারবার কেন বলছি যে আমরা বুঝতে পেরেছি নাকি, যাতে আমরা নিজেরা প্র্যাকটিস করতে পারি। ঠিক আছে, নিজেদের যাতে হাত না নাড়াতে হয়। যেভাবে আমি করছি এভাবে যদি আমরা করি, তাহলে কিন্তু আমাদের সমস্যাগুলো আর হবে না। ওকে, তারপর আমরা কোথায় ক্লিক করব? ইংরেজি ভার্সন ক্লিক করে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখন দেখেন আমাকে কি কি চাচ্ছে, সাবির ভাইয়া বলেন, কি কি চাচ্ছে? ডাটাবেস নেম, ডাটাবেজের নেম, ডাটাবেস ডাটাবেজের ইউজার, ইউজার নেম, পাসওয়ার্ড, হোস্ট। হোস্ট এবং এগুলো। তো ডাটাবেজের নেম আমরা বের করেছি ভাইয়া, জি। মাত্রই কিন্তু আমরা বানিয়েছি। তো আমরা লেটস গো বাটনে ক্লিক করছি। তাহলে ডাটাবেজের নেম আমরা কি দিয়েছি? সাব্বির। সাব্বির ভাইয়ার নাম দিয়েছি। তো ইউজার নেম আমাদের এখানে হবে রুট। ঠিক আছে, এটা পৃথিবীর সবগুলো জন্য আমরা কি হবে? রুট। ঠিক রুট। আছে, আমরা যখনই এটি ওয়ার্ডপ্রেস আমার পিসির জন্য রান করব অফলাইন ভাবে, তো এটি কি হবে? রুট হবে। ঠিক আছে, এবং পাসওয়ার্ড কি হবে? ফাঁকা, মানে কিছু থাকবে না। এটি হলো পাসওয়ার্ড। ঠিক আছে, তারপরে আর বাকি সবকিছু ঠিক থাকবে। এরপরে আমরা কোথায় ক্লিক করব? সাবমিট। সাবমিট। ওকে, তারপরে দেখেন আমাদের কিন্তু পাসওয়ার্ড এবং ইউজার নেম সব ঠিক আছে।
এর জন্য এখানে রান হবে। আমি যেটা দিয়েছি সেটা বাদে অন্য কিছু দিলে ওয়ার্ডপ্রেস কিন্তু রান করবে না। রান ক্লিক করছি। এখন আমাকে বলছে আমাদের যে ওয়েবসাইটটি আছে সেটি একটি নাম দিতে। তো আমরা একটা নাম দেই। মনে করেন আমরা নাম দিলাম যে LDM 87 টেস্ট কোথায় শো করবে স্যার? ওয়েবসাইট। জি, এই নামটা কোথায় শো করবে? এই যে এই জায়গায় উপরে? দেখতে পেরেছি। এই জায়গায় শো করবে যেটা আমরা সাইটের নাম দিব। ইউজার নেম আমরা যে কোনো ইউজার নেম দিতে পারি, তো আমরা দিয়ে দিলাম হলো অ্যাডমিন। ঠিক আছে। এবং পাসওয়ার্ড আমরা যে কোনো দিলাম 1234, যাতে যে কেউ আমাদের পিসির মধ্যে বা আমাদের ওয়েবসাইটে ঢুকতে পারে। এবং আমরা যে ইজি পাসওয়ার্ড দিচ্ছি এটা আমরা কনফার্ম দিয়ে দিচ্ছি। এবং একটি ইমেল আমাদের জাস্ট দেওয়ার জন্য দেওয়া লাগে, তো আমরা একটি ইমেল দিয়ে দিলাম। ঠিক আছে। আশা করি আমরা এটুকু ক্লিয়ার হয়েছি। তারপরে যদি আমরা এখানে টিক চিহ্ন দেই, তাহলে আমাদের এই ওয়েবসাইটে লিস্টিং করা হবে না। ঠিক আছে। স্যার পাসওয়ার্ডটা একটু 4 5 এরকম হবে নাকি? আমার যা 5 পড়ে খুশি তা গেছে। দিতে পারেন। ঠিক আছে। না, ইজি টিক চিহ্ন দিয়েছিলেন, সাধারণত এরকম হবে না, এই যে বলতেছিলেন। একটা দিলেই হবে। তারপর আমরা ইনস্টল পাসওয়ার্ডে ইনস্টল, এখানে যদি আমরা টিক চিহ্ন দেই, তাহলে আমাদের ওয়েবসাইটটি তার গুগল সার্চ ইঞ্জিনের মধ্যে রাখবে না। আর যদি আমরা টিক চিহ্ন উঠিয়ে দিই, তাহলে সে আমার ওয়েবসাইটটি তাদের সার্চ ইঞ্জিনের মধ্যে রাখবে। তো আমরা যেহেতু টেস্ট করছি, তাই আমরা এটাকে সার্চ ইঞ্জিনের মধ্যে লিস্টিং করব না। তো আমরা এখন ইনস্টল দিচ্ছি। ইনস্টল দিলে এটি ইনস্টল হয়ে যাবে। স্যার দেখেন এই আমাদের ওয়েবসাইটে কি ইনস্টল হয়ে আমরা গেছে। সবকিছু জি, রাখতে পারবো এই ওয়েবসাইটে? এটা আপনার হ্যাঁ। এটা ওয়েবসাইট বলতে এটা কিন্তু আপনার নিজের পিসির মধ্যে ওয়েবসাইট, যেটা অফলাইন। ঠিক আছে। হ্যাঁ। তো আমরা এরপরে লগ ইন করবো। অবশ্যই রাখতে পারবেন, নিজের পিসির মধ্যে যা রাখবেন সবই কিন্তু এখানে শো করবে। পরে আমরা এখানে ইউজার নেম দিব অ্যাডমিন, এবং পাসওয়ার্ড অলরেডি আমরা দিয়েছি 1234। এরপরে আমরা রিমেম্বার দিয়ে দিয়ে আমরা লগ ইন করে নিচ্ছি। তাহলে আমরা কি দেখব? আমাদের কিন্তু ওয়েবসাইটে ঢুকে যাবে। ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ড্যাশবোর্ড, এটি কোন সাইট? এটি কিন্তু আমাদের একটি সাইট। ঠিক আছে। এটি হলো সাইট, এবং আমরা যদি আমাদের ভিজিট সাইটে ক্লিক করি, তাহলে গতকালের মতো আমরা আমাদের সেই সাইটটি আমরা দেখতে পারবো। ঠিক আছে। এই সাইটের মধ্যে অ্যাডও রান করছে না, কেন? এটি আমাদের নিজের নিজের মতো সাইট। ঠিক আছে। দেখতে পাচ্ছি ব্লগ সাইট লেখা আছে। তো এখন কাজ হলো আমাদের বাম পাশে কি কি আছে দেখতে পাচ্ছি। এখানে হোম আছে, পোস্ট আছে, মিডিয়া আছে, পেজেস আছে, কমেন্ট আছে। পোস্টের মধ্যে পোস্ট করব, কম মিডিয়ার মধ্যে মিডিয়া করব। তারপরে কমেন্টের মধ্যে যদি কেউ কমেন্ট করে আমার পেজের মধ্যে, পেজ হলো পেজেস। কমেন্টের মধ্যে কমেন্ট যদি কেউ করে, কমেন্টগুলো দেখবো। অ্যাপিয়ারেন্স, এটা আমি একটু পরে আসছি। ইউজার, আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে কাকে কাকে অ্যাক্সেস দেব সেগুলো আমরা দেখব। টুলস আমাদের আপাতত জানা দরকার নেই। আর সেটিংস আমি কিছু আর কি পারলে দেখিয়ে দিব। তো এখানে আমাদের এটি হলো আমাদের একটা, আমি রিভিউ দিয়ে দিলাম। তো আমরা মনে করেন ভিজিট সাইটে গেলে পোস্ট আর পেজেস এর মধ্যে পার্থক্যটা আমি একটু বুঝিয়ে দিই। এখানে আমরা দেখতে পাচ্ছি এটি ব্লগ সাইটের মতো। তো এখানে এইটি যে দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, এটি কি হবে? এটি হলো এটি পোস্ট, তাই না? আর আমি যখন এখানে ক্লিক করে এখানে যাচ্ছি,
এটি কি? এটি হলো একটা পেজ। তো পোস্ট আর পেজের মধ্যে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? আশা করি নেই। পোস্টটা কি এবং পেজটা কি? তাহলে একটা কাজ করি আমরা, একটি আমাদের প্রথম পোস্ট আমরা রেডি করি। ঠিক আছে, তো আমরা কাজ করি, আমরা গুগলে যাই, গুগলে গিয়ে জাস্ট লিখি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লিখি, ডিজিটাল মার্কেটিং আর্টিকেল লিখতে পারি। তারপরে যে কোনো একটি ডিজিটাল মার্কেটিং এর আর্টিকেল আমরা লেখার ট্রাই করি। তো মনে করেন এই যে আর্টিকেলটা আছে, এই আর্টিকেলটা আমরা, এটা বেশি বড়, এটাও বড়, ছোট আর্টিকেল হলে ভালো হয়। প্রথমটাই নেই। তো এখানে যে দেখতে পাচ্ছি যে আর্টিকেলটা, এই আর্টিকেলটাই আমরা কি করি, একটি পোস্ট করি। ঠিক আছে, তো পোস্ট করার জন্য আমরা কোথায় যাব? পোস্টে দেখতে পাচ্ছি, পোস্টে গিয়ে আমরা এখানে ক্লিক করব। তো পোস্টে গিয়ে আমরা ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি যে কি কি পোস্ট আছে। তো আমরা অ্যাড পোস্ট যে দেখতে পাচ্ছি, অ্যাড পোস্টে আমরা ক্লিক করলাম। অ্যাড পোস্টে ক্লিক করলে আমাদের কিন্তু একটি জায়গায় নিয়ে যাবে। অ্যাড টাইটেল যে আছে, এখানে আমরা টাইটেলটি দিব। গতকাল যে কাজ করেছি আমাদের কি কিছুটা মনে আছে? টাইটেল কপি। টাইটেলের জায়গায় টাইটেল দিলাম, এবং পরেরটায় আমরা এখান থেকে মনে করেন আমাদের নামও দিতে পারি, সমস্যা কি, বাসায় যেহেতু আছি আমরা, বাই সুদীপ সরকার, কেউ তো আর কিছু বলবে না। তো আমরা এখানে একটা দেখতে পাচ্ছি প্লাস চিহ্ন। এটি কি আমি কি বলেছিলাম যদি আমাদের সবার মনে থাকে? এটি হলো সাইট বিল্ডার। ঠিক আছে, তো এটি হলো আমাদের প্রথম সাইট বিল্ডার, যেটি দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। আমাকে একটু সময় দিবেন, আমি একটা আম, ইয়ে ধরি। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটি হলো সাইট বিল্ডার। তো সাইট বিল্ডার দিয়ে আমরা কিন্তু অনেক কিছু করতে পারি। এটি হলো আমাদের প্রথম সাইট বিল্ডার, যেটা ফ্রি। এছাড়াও কিন্তু অনেক প্রিমিয়াম সাইট বিল্ডার আছে, যেমন এলিমেন্টর থেকে শুরু করে অনেক ধরনের প্রিমিয়াম সাইট বিল্ডার কিন্তু পাওয়া যায়। ওকে, তো আমরা প্রথম সাইট বিল্ডার দেখতে পাচ্ছি। তো এটি দিয়ে কি করা যায়? তো মনে করেন আমরা এখান থেকে এইটুকু অংশ আমরা নিব, কপি করব। কপি করে পেস্ট করলাম। তো এগুলো কি নিয়েছি, আমরা প্যারাগ্রাফ নিয়েছি, তাই না? এই জন্য এটা প্যারাগ্রাফ হিসেবে আছে। যদি এটাকে আমি অন্য কোনো ভার্সনে নিতে চাই, এটা কিন্তু আমরা এখানে নিতে পারবো। মনে করেন এই যে সুদীপ সরকার যে লিখেছি, এটি কি আমার প্যারাগ্রাফে পছন্দ না, এটি আমি হেডিং নিব। তাহলে আমরা কি করব, এখানে ক্লিক করে আমরা হেডিং এ সিলেক্ট করে হেডিং সিলেক্ট করব, দেখেন হেডিং হয়ে গেছে। যদি এটাকে আমরা অন্য কোনো হেডিং নিতে চাই, আমরা হেডিং এ নিতে পারবো। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা কিছুটা ক্লিয়ার হয়েছি। এটা প্র্যাকটিস না করলে হবে না, আমি জাস্ট দেখানোর ট্রাই করছি। তারপর পরের ব্লকে আমরা যাই। ওয়ার্ডপ্রেস হলো একটা ফান একটা জিনিস, ঠিক আছে? যত ক্লিক করবেন, যত কাজ করবেন, তত আর কি আপনি শিখবেন। তো আমরা এটা কপি করি,
কপি করে এখানে আমরা দিয়ে দিচ্ছি। একইভাবে আমরা এখানে যাচ্ছি, তো কপি করে আমরা এখানে দিয়ে দিচ্ছি। এটা আমরা ডিলিট করে দিই, এর দরকার নেই। আগে এগুলো দিয়ে নিই, তারপর আমরা ছবি অ্যাড করা দেখাচ্ছি। এটুকু থাকুক। তো মনে করেন এই ছবিটা নিব। ছবিটা নেওয়ার জন্য কি করবো, এই ছবিটা কিন্তু আমার নিতে হবে। ছবিটা যদি আমি নিতে চাই, তাহলে আমরা কিভাবে নিতে পারি? একটা হলো ছবি সেভ করা। রাইট সাইড ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করলে যদি আমার এই যে এখানে অন্যরকম ফাইল দেখতে পাচ্ছি, তো এটা কিন্তু এভাবে নিতে পারবো না। তো আমরা কি করব, আমরা স্ক্রিনশট নিয়ে নিব। তো স্ক্রিনশট আমি নিয়ে নিই। আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি। তো আমরা এখান থেকে পেইন্টে যাই। আমাদের কিবোর্ডের মধ্যে প্রিন্ট এসসিআর বাটন ক্লিক করে কিন্তু আমাদের স্ক্রিনশট না হয়ে যায়। এরপরে আমরা এখান থেকে এটিকে স্ক্রিনশট জাস্ট কেটে নিয়ে নিই। ওকে, এটা কেটে নিয়ে নিচ্ছি আমি। কাটা হয়ে গিয়েছে। আবার পেন্ট নেই। আমাদের ডেস্কটপে এটিকে সেভ করে দিই। তো এটা আমার সেভ হয়ে গেছে। এখন মনে করেন আমাদের এটি আমি কিভাবে সেভ বা এটি কিভাবে নিব। আমরা আমাদের প্রথমের দিকে যাই, কন্ট্রোল হোম দিয়ে। এখানে এসে আমি ছবিটি অ্যাড করতে চাচ্ছি। তো ছবি অ্যাড করার জন্য আমরা বিল্ডার দেখতে পাচ্ছি এখানে সবাই। বিল্ডারে আমি ক্লিক করব। তো আমি ছবির জন্য কোথায় ক্লিক করব আমরা কি জানি? গত ক্লাসে দেখিয়েছিলাম, ইমেজ যে জায়গাটি আছে এখানে আমি ক্লিক করব। তারপরে এখানে মিডিয়া লাইব্রেরি আছে, এখানে আমি ক্লিক করব। তারপরে এখানে সিলেক্ট ফাইলস আছে, এখানে ক্লিক করব। তারপরে আমরা এই যে সাইজটি আছে এখানে আমরা নিয়ে নিব। তাহলে কিন্তু আমরা ফাইলটি নিয়ে নিলাম। যদি আমি চাই এখানে অল্টার টেক্সট আমরা দিতে পারি। অল্টার টেক্সটটি কি? অল্টার টেক্সট হলো কোনো কারণে যদি আমার এখানে ফাইলটি না দেখা যায়, তাহলে কি দেখা যাবে? তো আমি এখানে লিখে দিলাম যে ডিজিটাল মার্কেটিং ইমেজ, যে আমার এখানে ডিজিটাল মার্কেটিং ইমেজ ট্যাবে একটি ইমেজ ছিল। এভাবে করে আমরা লিখে দিতে পারি। যদি চাই আমি ক্যাপশনও দিতে পারি এখানে, যে ডিজিটাল মার্কেটিং। ডেসক্রিপশনও আমরা লিখে দিতে পারি ডিজিটাল মার্কেটিং। তারপরে আমরা এটিকে সেভ বাটনে ক্লিক করে দিতে পারি। আমরা কি তাহলে বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমাকে একটু বলবেন সবাই যে আমরা ইমেজ থেকে শুরু করে বাকি সবকিছু আমরা করতে পারবো। আমরা ক্লিয়ার নাকি কঠিন লাগছে? প্র্যাকটিস না করলে যদিও হবে না। এখন মনে করেন যে আমরা এটিকে ব্লক করলাম, ঠিক আছে। এখন মনে হলো যে আমরা এটির সাইজটা একটু বড় করব বা ছোট করব, বা
অনেক কিছু করতে চাই, তো আমরা ডান সাইডে আসবো। আমার হাতে ডান সাইডে দেখতে পারবো যে এখানে আরেকটি মেনু আছে, দেখতে পাচ্ছি সবাই? সাবির ভাই দেখতে পাচ্ছি, বাবু আপু দেখতে পাচ্ছি, আমরা আশা করি দেখতে পাচ্ছি। তো এখানে যদি আমরা দেখি, এটা আমরা ক্লিক করলে এটি বড় ছোট হচ্ছে, দেখতে পাচ্ছি? তো আমরা যেভাবে চাই সেভাবে কিন্তু আমরা সবকিছু চেঞ্জ করতে পারি। ক্লিয়ার আমরা? মা বাবা আপু কি বুঝতে পেরেছি? সাবির ভাইয়া আমরা কি বুঝতে পারছি কিছু, নাকি আমরা কিছুই বুঝতে পারছি না? আর আমরা যদি অ্যাডভান্সডে যাই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে এইচটিএমএল অ্যাঙ্কর ট্যাগও আমরা ব্যবহার করতে পারি, আমরা ট্যাগ চাইলে ট্যাগ ব্যবহার করতে পারি। এছাড়াও আমাদের কিন্তু সিএসএস ইনজেক্ট করার অপশন আছে, কিন্তু আপনি কিন্তু ডাইরেক্ট সিএসএস লিখতে পারবেন না, এখানে আপনার ক্লাস ডিক্লেয়ার করতে হবে। আমরা যারা সিএসএস সম্পর্কে জানি তারা আর কি এটা বুঝবো, আর বাকিরা এটা আমাদের ধরার দরকার নেই। ঠিক আছে? এটা আমাদের দেখারও দরকার নেই, ধরারও দরকার নেই। আমাদের জাস্ট কালার টালার যেগুলো আছে এগুলো আমরা দেখলেই হবে। শুধু আমি বলার জন্য বললাম, আমাদের ক্লাস এখানে ডিক্লেয়ার করতে হবে এবং আমাদের হোম পেজে ক্লাস সম্পর্কে লিখতে হবে। বিষয়টি হলো কিরকম, আমি যদি একটু বোঝানোর ট্রাই করি তারপরও। সাবি ভাই আছেন না ভাইয়া? মনে করেন সাবির ভাইয়া সম্পর্কে আমি বা ইসমাইল ভাই, ধরেন মাহবুবা আপু যেহেতু আছেন, মাহবুবা আপু কেমন, তো এটি আমার যদি বলা লাগে, এক জায়গায় তাকে মেনশন করতে হবে না মাহবুবা আপু? তো মাহবুবা আপু কে আমি এখানে লিখব, ঠিক আছে? মাহবুবা আপুর নামে লিখবো এখানে, এবং আমাদের যে মেন পেজ আছে সেখানে আমি তাকে ডিসক্রাইব করব যে মাহবুবা আপু আসলে কেমন। আমি বুঝাতে পেরেছি? মাহবুবা আপু কি কিছুটা বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। মনে করেন জি আমার স্যার। এখানে আমি কি লিখেছি, এটাকে আমি সম্পূর্ণ সবুজ করে দিলাম, ঠিক আছে? তো মাহবুবা আপু র- আহ, ধর্ম কি? সবুজ করে দেওয়া, ঠিক আছে? তো মাহবুবা আপুর ধর্ম যে সবুজ করে দেওয়া, এটি আমি কোথায় লিখবো? আমার ফার্স্ট পেজে লিখবো, ঠিক আছে? কিন্তু আমি মাহবুবা আপুকে ডাকবো কোথায়? এখানে লিখে দিব, ঠিক আছে? এবং ওনার ধর্মটা কোথায় লিখবো? আমাদের ফার্স্ট পেজে লিখবো। আমি কি কিছুটা বুঝাতে পেরেছি? যারা সিএসএস সম্পর্কে জানে তারা আর কি বুঝতে পারবে। আর আপনি কিছুটা বুঝতে পারলেই হলো এটা আসলে কি জন্য আর কি এখানে ব্যবহার করা যায়। ওকে, তো আমরা এটা এখন পাবলিশ করে দিব। জি স্যার। তাহলে আমরা দেখব কি, আমরা যদি এখন আমাদের হোমে যাই, আমরা ভিজিট সাইটে যাই, আমরা কি দেখতে পাচ্ছি আমাদের ব্লকটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। এটি হলো ফার্স্ট ব্লক। তো ব্লক সাইটটি আমরা দেখতে পাচ্ছি, প্রথম সাইটটি হলো ব্লক সাইট। তো আমাদের যেটা আমরা এখনই মাত্র করলাম এটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং নিচে হলো আমাদের সেকেন্ড হ্যালো ওয়ার্ল্ড। আমরা তাহলে ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। এখন আমরা আরো কিছু করতে পারি। কি কি করতে পারি? আমরা যদি আবার আমাদের ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে আমরা এখানে প্লাগইনস দেখতে পারি। প্লাগইনসটা কি আর কি, প্লাগইনসটা দেখার আগে আমরা অ্যাপিয়ারেন্সে যাব। প্লাগইনসটা কি আমি একটু বুঝিয়ে দিই। প্লাগইনসটা কি? প্লাগইনস হলো, ধরেন আমরা যে একটু আগে বললাম যে আমরা কিছু টেমপ্লেট কিনবো। তো টেমপ্লেট যে আমরা কিনবো এগুলো তো মেনটেন করা লাগে, তাই না? তো এই মেনটেন করার জন্য আমরা প্লাগইন দিয়ে মেনটেন করি, মানে মেনটেনেন্স হয় কি দিয়ে? প্লাগইনস দিয়ে মেনটেনেন্স করা হয়ে থাকে। তো আমাদের কি করা লাগবে? প্রতিদিন প্লাগইনস গুলো আপ টু ডেট করা লাগে। আমরা ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা ক্লিয়ার হয়েছি।
তো আমরা অ্যাপিয়ারেন্সে একটু যাই, তারপর আমরা প্লাগইনসে যাব। অ্যাপিয়ারেন্সে কি দেখতে পাচ্ছি? অ্যাপিয়ারেন্সে আমাদের পুরো ওয়েবসাইটের চেহারা আমরা চেঞ্জ করতে পারি। এগুলো কি? এগুলো হলো আমার পূর্ববর্তী যে আমি টেমপ্লেটসের কথা বলেছি সেগুলো টেমপ্লেট। ওকে। তো আমরা যদি এখানে গিয়ে আমাদের একটি ফ্রি টেমপ্লেট আমি অ্যাক্টিভেট করি, এটি ফ্রি টেমপ্লেট আমি অ্যাক্টিভেট করে দেখাচ্ছি। তারপরে আমি এখানে গিয়ে ভিজিট সাইটে যাই। তাহলে দেখেন চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতে পারেন খুবই ইজিলি এটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আমাদের হিস্টোরি অফ এভলিউশন একটু আগে আমরা যেটা করেছি, এবং হ্যালো ওয়ার্ল্ড। তাহলে আমরা কি বুঝলাম? আমরা এক ক্লিকেই চাইলে আমাদের ওয়েবসাইটের লেআউট চেঞ্জ করতে পারি, এবং একইভাবে আমাদের দরকার অনুযায়ী আমরা কন্টেন্ট গুলো চেঞ্জ করে নিতে পারি। তো এইটুকু আমরা বুঝতে পারলাম। ওকে। তো নেক্সট বিষয়টি কি? নেক্সট বিষয় হলো, আমরা যদি আবার থিমসে যাই, এখানে কিন্তু বেশিরভাগই থিমস কিন্তু আমার পেইড থিমস। আমরা যদি অ্যাড থিমসে ক্লিক করি, আমাদের নর্মালি কি থিমস আমরা পছন্দ করি? আমরা কিন্তু পছন্দ করি হলো, আমাদের কি থিমস দরকার? আমাদের দরকার হলো পোর্টফোলিও থিমস। আমরা যদি এখানে ফিচার্ড ফিল্টারে যদি ক্লিক করি, এখান থেকে আমরা যদি পোর্টফোলিওতে ক্লিক করি, তাহলে আমরা পোর্টফোলিও থিম গুলো আমরা দেখতে পারবো। অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করে দেখি। একটু ওয়েট করব। এখানে যেগুলো ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি, সবই কি বেশিরভাগই কিন্তু আমার পেইড ওয়েবসাইট। ঠিক আছে, বেশিরভাগই কি পেইড ওয়েবসাইট, এবং ভালো ওয়েবসাইট গুলো আমাদের কিন্তু টাকা দিয়ে কেনা লাগে। তাও আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। আমরা তাহলে এটিও কিন্তু ক্লিয়ার হয়েছি না আমরা সবাই? এগুলো আমরা কিন্তু ক্লিক করে ইজিলি ইনস্টল করে অ্যাক্টিভেট করতে পারি। তো আমি আপনাদের একটি ফ্রি থিম বা ফ্রি থিমের মধ্যে পেড থিম আমি আপনাদের একটু দেখাবো। আমরা কি দেখতে চাই, যেটি আমরা ব্যবহার করে আমরা নিজেরা প্র্যাকটিস করতে পারি। তো আমরা একটু দেখি তাহলে। আমরা এখানে লিখবো হলো ক্যান্ডিস। ক্যান্ডিস লিখে সার্চ দিলে এখানে চলে আসবে ক্যান্ডিসের ফিল্ড, ক্যান্ডিসের টেমপ্লেট, অথবা ওকে, ক্যান্ডিসের টেমপ্লেটটি আসেনি। তো ক্যান্ডিসের টেমপ্লেট যদি এখান থেকে না আসে, আমরা কপি করব, কপি করে আমরা গুগলে সার্চ করব। নর্মাল এখানেই চলে আসে ক্যান্ডিস থিম। তারপরে আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডিস ডাব্লিউপি যে লেখা আছে, এখানে আমরা ক্লিক করব।
তাহলে আমরা এখানে ক্যান্ডিসের যে ওয়েবসাইট আছে সেখানে আমরা যেতে পারবো। তারপর এখানে গেট ক্যান্ডিস যে লেখা আছে এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই কিন্তু আমার পেইড। ঠিক আছে, দেখতে পাচ্ছি না, বেশিরভাগই পেইড। কিন্তু যদি আমরা একটু নিচে যাই, বেশিরভাগই পেইড, কিন্তু নিচে একটা যদি যাই, একটা কিন্তু ফ্রি আছে। দেখতে পারলাম কি, একটা কিন্তু ফ্রি আছে, যেটার মধ্যে আমাদের কিছুই লাগবে না। তো আমরা গেট স্টার্টের যে বাটন আছে এখানে ক্লিক করব, এবং ডাউনলোড ফর ফ্রি বাটন যে আছে এখানে আমরা ক্লিক করব। এখানে আমাদের তিনটাই বলার কথা আছে, তো আমরা বলবো যে নো থ্যাঙ্কস, জাস্ট লেট মি ডাউনলোড। তো আমাদের তাহলে ডাউনলোডটি হয়ে যাবে, বা ডাউনলোডটি শুরু হয়ে যাবে, সময় লাগবে না। তো এখানে তিনটা ডাউনলোড হবে, একটা ক্যান্ডেস, একটা ক্যান্ডেস ব্লক, আর একটা হলো ক্যান্ডেসের ক্যান্ডেস ব্লক, আর একটা ডাউনলোড হবে ক্যান্ডেসের স্টার্টার টেমপ্লেট। তিনটি জিনিস ডাউনলোড হবে। প্রথমে আমাদের ক্যান্ডেসটা ইনস্টল করতে হবে, পরে ক্যান্ডেস স্টার্টার টেমপ্লেট ইনস্টল করতে হবে, পরে ক্যান্ডেসের ব্লকটি ইনস্টল করতে হবে। কি হলো, কোন একটি কারণে আর কি সমস্যা হয়ে, কোন একটি কারণে আর কি সমস্যা হচ্ছিল। তো যাই হোক, এটা মাইনর সমস্যা। ক্যান্ডিস ব্লকটা ইনস্টল হলো না, ডাউনলোড হলো না আর কি। ওকে, স্টার্টার টেমপ্লেটটাও হচ্ছিল না। তো আরেকবার করে দেখি। আর আমরা এই ফাইলটি আছে, এটি আমরা দেখতে পাচ্ছি ক্যানভাসে যে আছে এটা আমরা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করে নিয়েছি। তো এই যে এক্সট্রাক্ট করেছি, এটাকে আমার কি করতে হবে, আমার আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য আমরা কি করব, এখানে এসে আপলোড থিম দেখতে পাচ্ছি, আপলোড থিমে আমি ক্লিক করব, পরে চুজ ফাইলে ক্লিক করব। তারপরে একইভাবে আমরা ডাউনলোডস থেকে, কম্প্রেস থেকে আমরা যে ফাইলটি একটু আগে নিয়েছি ক্যান্ডেসটি আমরা নিয়ে নিব, ইনস্টল নাও। তাহলে আমার অটোমেটিক্যালি ক্যান্ডেসটি ইনস্টল হয়ে যাবে। ক্যান্ডেসটি ইনস্টল হয়ে গেছে, আমরা অ্যাক্টিভেট করে নিই।
একটু অপেক্ষা করব। একইভাবে আমাদের স্টার্টার টেমপ্লেটটা ইনস্টল হয়ে গেছে। এরপরে আমরা স্টার্টার টেমপ্লেটটা ইনস্টল করা ট্রাই করব। ব্লকসটাও ইনস্টল হোক, আমরা এটাকে রেজুমে দিই। আমরা আবার অ্যাড থিম দিচ্ছি, আপলোড থিম, চুজ ফাইল, আমাদের স্টার্টার টেমপ্লেট দিয়ে আমরা ইনস্টল নাও। ওকে, যেহেতু এভাবে ইনস্টল হয়নি, তাহলে আমরা ইনস্টল স্টার্টার এআই স্টার্টার টেমপ্লেটে ক্লিক করব। এটার দরকার নেই, ওটা হলেই হবে। আমরা একটু অপেক্ষা করব। আজকে তো প্রায় আমার 2 ঘন্টা ধরে কারেন্ট নেই। 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, প্রায় 2 ঘন্টা ধরে আমার কারেন্ট নেই। কিন্তু আমরা ক্লাসটি চালিয়ে যাচ্ছি। একটু অপেক্ষা করি। সবাই দেখতে পাচ্ছি যে এটা কিন্তু অলরেডি ইজিলি ইনস্টল হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এরপর আমরা কোথায় ক্লিক করব? অ্যাক্টিভেট এআই স্টার্ট টেমপ্লেট। ওকে, এখানে ক্লিক করব অ্যাক্টিভেট এআই স্টার্টার টেমপ্লেট। এরপরে আমাকে নিয়ে যাবে, অ্যাক্টিভেট ক্লিক করলেই হবে। আমরা এখান থেকে ব্যাক করব। ইউজ ক্লাসিক টেমপ্লেটে ক্লিক করলেই হবে। ইউজ ক্লাসিক টেমপ্লেটে ক্লিক করব, সরি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো আমাদের টেমপ্লেট দেখতে পাচ্ছি। তো আমাদের শুধুমাত্র ফ্রি দরকার, ফ্রি আমরা এখানে চয়েস করব। এখানে যে কয়টি টেমপ্লেট আছে সবগুলো ফ্রি এবং ফ্রি টু ইউজ, ঠিক আছে। এগুলো সবগুলো টেমপ্লেট আমরা কিন্তু নিজেদের মতো আমরা ইউজ করতে পারি। তো ধরেন আমরা এটিও নিতে পারলাম, হ্যাঁ, এটা আমরা নিতে পারি। কোনটা আমরা নেই? আমরা এটা নিতে পারি, এটা নিয়ে নিই। এবং আমরা এটা কালার আমরা চেঞ্জ করে নিতে পারি। মনে করেন আমরা নীল কালার নিলাম, আমরা এরকম নীল কালার আর কি নিতে পারি। এরকম ডিপ নীল নিলাম। এবং এরপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব, দেখতে পাচ্ছি নেক্সট বাটন। এরপরে আমরা ফুল সাইড ক্লিক করে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে আমরা ব্লক গুলো আমাদের কিছু লাগবে, যে আমাদের কি কি ব্লক দরকার। তো আমাদের এই যেগুলো ব্লক দরকার সেগুলো আর কি কিছু প্রিমিয়াম ব্লক এখানে দেওয়া আছে, সেগুলো আমাদের এখানে দরকার যেহেতু নেই। তো আমরা আপাতত অ্যাট লিস্ট সলিড সিকিউরিটিটা নিয়ে রাখবো যদি আমাদের দরকার পড়ে। আর উ কমার্স, উ কমার্স হলো যদি আমরা আমাদের পুরো ওয়েবসাইটে একটি শপ করতে চাই, ঠিক আছে, যে পার্সেস রাখতে চাই, তখন আমরা উ কমার্স রাখবো। আপাতত আমরা রাখছি না, তো আমরা এই দুটো দিয়ে আমরা ইম্পোর্ট দিয়ে দিচ্ছি। তো আমাদের আস্তে আস্তে দেখবো এগুলো সবকিছু আমাদের ইনস্টল হয়ে আসবে। আমাদের একটু শুধুমাত্র সময় লাগবে পুরোটি ইনস্টল হয়ে আসতে। আমরা কি এতটুকু ক্লিয়ার হচ্ছি, নাকি সবই মাথার উপর দিয়ে যাচ্ছে? সাবির ভাইয়া কি কিছুটা ক্লিয়ার হয়েছি?
সবাই চুপচাপ আজকে ক্লাস করছেন, কেউ কোনো কথা বলছেন না, বুঝে ট্রাই করবেন। ঠিক আছে, আমি ভিডিওটি একটু অফ করে দিই যাতে আমাদের ইনস্টলের টাইমটা আমরা এখানে দেখতে না হয়। তো এখান থেকে আমরা দেখলাম আমরা আমাদের এটা হয়ে গেছে, পরে আমরা সি মাই সাইটে ক্লিক করলাম। তো এটা হলো আমাদের সাইট। আমরা সবাই দেখতে পাচ্ছি আমাদের সাইটটি কিন্তু হয়ে গেছে, এবং এখানে কিন্তু আমরা সবকিছু করতে পারি। আমরা যদি কাস্টমাইজেশনে ক্লিক করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সেই অবস্থা। নেট আবার চলে গিয়েছিল, কারেন্ট চলে গিয়েছিল দেখে আবার কারেন্ট চলে গিয়েছে, কারেন্ট এসে আবার কারেন্ট চলে গেল। তো যাই হোক, আমরা ভালো করেছি, আমরা পিসিতেই আছি। যদি ল্যাপটপে আছে, যদি আমরা ল্যাপটপে না থাকতাম আমাদের আরো অনেক প্রবলেম হতো। তো আমরা যেখানে ছিলাম, আমরা এখানে সবাই দেখতে পাচ্ছি। তো আমরা এটা কিভাবে এসেছি আমি আবারও দেখাচ্ছি। আমরা এখান থেকে আমরা কোথায় ক্লিক করেছিলাম? কাস্টমাইজেশনে। সবাই দেখতে পাচ্ছি, কাস্টমাইজেশনে যদি ক্লিক করি, আমরা উপরের হেডার এবং নিজের ফুটার যে অপশনটি আছে সেটি আমরা চেঞ্জ করতে পারবো। কোন কোন অংশ অংশ চেঞ্জ করতে পারবো? উপরের হেডার এবং নিচের ফুটার। আমরা কি ক্লিয়ার বিষয়টি? আমাকে একটু সবাই বলেন, উপরের হেডার অংশ এবং নিচের যে ফুটার অংশ আমরা কিভাবে চেঞ্জ করতে পারবো? আমরা কিন্তু শুধুমাত্র কাস্টমাইজেশনে ক্লিক করে আমরা এটি চেঞ্জ করতে পারবো। যেমন মনে করেন আমি এটি চেঞ্জ করতে চাচ্ছি, এই উপরের লোগোটি। তাহলে আমরা কোথায় যাব? এই হেডার অপশন দেখতে পাচ্ছি, হেডার অপশনে গিয়ে আমরা এই যে লোগো অপশন দেখতে পাচ্ছি, লোগো অপশনে গিয়ে আমরা চেঞ্জ লোগোতে থেকে আমরা যে কোনো লোগো আমরা নিতে পারবো। দেখতে পাচ্ছি আমরা যে কোনো লোগো আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো, বা আমরা চাইলে একটি লোগো আপলোডও করতে পারবো। তাহলে আমরা এটি ক্লিয়ার হয়েছি। এখন আপনার মনে হয় যে আপনি এই যে উপরের মেনুগুলো আছে, মেনুগুলো অ্যাড করতে চান, অথবা আপনি একটি মেনু ডিলিট করতে চান, তাহলে সেটি কিভাবে করবেন? আমরা যদি প্রাইমারি নেভিগেশন বার দেখতে পাচ্ছি, এখানে যদি ক্লিক করি, আমরা একটু নিচের দিকে আসলে আমরা কিন্তু এখানে দেখতে পারবো। আমরা যদি উপরে যাই, ডিজাইন, প্রাইমারি নেভিগেশন বারের মধ্যে থাকার কথা। ওকে, আমার এখানেই থাকার কথা প্রাইমারি নেভিগেশন বারের মধ্যে। সিলেক্ট মেনু। ওকে, না এখানেও নেই, প্রাইমারি নেভিগেশন বারের মধ্যে থাকার কথা। সরি, মেনুসের মধ্যে। মেনুসের মধ্যে যদি ক্লিক করি, তখন আমরা প্রাইমারি মেনু যে আছে এখানে যদি আমরা ক্লিক করি, তখন কিন্তু আমরা সব মেনুগুলো দেখতে পারি। ঠিক আছে, এই যে দেখেন ট্রেনিং মেনু সে যে এখানে। এখন মনে করেন আপনার ব্লকটি আপনি উপরের দিকে দিবেন, জাস্ট এখান থেকে আমি ব্লকটি উপরে নিয়ে নিলাম। দেখেন ব্লকটি কি উপরে চলে গেছে? ব্লকটি আমার সাইড মেনু হয়ে গেছে। আমরা ব্লকটিকে এটাকে সাব মেনু না করে মেনু রাখবো। আমরা কি দেখতে পেরেছি? আমি চাইলে সাইড মেনু করে দিতে পারি, বা হোমের সাব মেনু, অথবা মেনু। আর যদি চান অ্যাড আইটেম করে এটি নতুন আইটেমও কিন্তু আমরা বানিয়ে নিতে পারি। মনে করেন অ্যাড আইটেম দিলাম, অ্যাড আইটেম দিয়ে আমরা নতুন একটি মেনু বানিয়ে নিতে পারি। যেমন আমরা যদি চাই মাহবুবা বলে একটি নতুন মেনু কিন্তু আমরা চাইলে বানিয়ে নিতে পারি। এখানে মনে করেন অ্যাড পেজ, অবশ্যই আমাদের অ্যাড পেজ বানিয়ে নিতে হবে।
অ্যাড পেজ করে আমরা একটি নতুন পেজ বা নতুন একটি মেনু আমরা বানিয়ে নিতে পারি। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। মনে করি আমরা এখানে দিলাম মাহবুবা, বা আমরা এখানে নিলাম যে মাই সেলফ, এটি দিয়ে আমরা অ্যাড করে দিলাম। তাহলে দেখবো আরেকটি নতুন একটি বাটন ক্রিয়েট হয়ে গেছে, মাই সেলফ। তো আমরা এটিকে মনে করেন অ্যাবাউট যে অপশন আছে, অ্যাবাউট অপশন না, ট্রেনিং ব্লগের যে ট্রেনিং এর পাশে সাব মেনু যে আছে, এখানে আমরা সাব মেনু রেখে দিলাম। তাহলে দেখেন ট্রেনিং কোর্সেস এর পাশে একটি সাব মেনু হয়ে গেছে। আমরা পাবলিশ করে দিই। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেলফ, মাই সেলফ বলে একটি নতুন একটি পেজ ক্রিয়েট হয়েছে, যেখানে আমরা এই একটি নতুন পেজ আমরা দেখতে পারবো, একটি মেনু ক্রিয়েট হয়েছে। তো এভাবে করে আমরা কিন্তু অনেক কিছু করতে পারি। আমরা যদি এখন নিচে আসি, নিচে আমরা ফুটারও কিন্তু চেঞ্জ করতে পারি। নিচের দিকে আসি, নিচে দেখতে পাচ্ছি এখানে ফুটার লেখা আছে। তো এখানে আমরা কিন্তু এটিও চেঞ্জ করতে পারি। আমি এখানে জাস্ট কলম বাটনে ক্লিক করব, তাহলে আমরা ফুটারটি কিন্তু চেঞ্জ করতে পারবো। মনে করেন কপিরাইটের জায়গায় আমরা এখানে লিখলাম যে সুদীপ সরকার, সুদীপ সরকার @, সাইট টাইটেল, পরে থিম ক্রেডিট। আমরা থিম ক্রেডিট বাদ দিয়ে দিলাম। কপিরাইট সুদীপ সরকার, আর নিচে থিম ক্রেডিটের জায়গায় আমরা এটা বাদ দিয়ে দিলাম। এরপরে আমরা এটাকে পাবলিশ করি। তাহলে দেখবো আমাদের এই যে নিচের পোর্শনটি আছে চেঞ্জ হয়ে যাবে। এটা কেটে দিই, তাহলে বুঝতে পারবো। এখানে এত কিছুর জন্য দেখা যাচ্ছে না। আমরা একটু নিচে যাই। এখন কি দেখতে পাচ্ছি আমাদের কপিরাইটের জন্য এসেছে। সুদীপ সরকার নামটি দিয়েছি, ইয়ার আমাদের 2025-এর জন্য ইয়ার এসেছে। আর LDM 87 যে আমরা @ ব্র্যাকেট ব্র্যাকেট দিয়ে যে সাইট টাইটেল দিয়েছিলাম, এই সাইট টাইটেল এসেছে। আমরা কি বিষয়টা কিছু বুঝতে পেরেছি? আমরা একটু ক্লাসটি দেখব, তাহলে আমাদের কিন্তু বিষয়টি একবারে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তারপরে আমরা আর কি কি করতে পারি, আমরা যদি কাস্টমাইজেশনে ক্লিক করি, আমি একটু আগেই মাহবুব আপকে বলেছিলাম যে আমার প্রতি পেজে আগে মেনশন করতে হবে যে আমি কি লিখতে চাই, এবং এখানে এডিশনাল CSS এর মধ্যে তখন আমার সেই সম্পর্কে ডিটেলস লিখতে হবে। ঠিক আছে? ডিটেলস কোথায় লিখবো? আমাদের এই পেজে ডিটেলস লিখতে হবে। ওকে। এছাড়া আর কি করতে পারি আমরা? আমরা কিন্তু এখানে আমরা এডিট পেজ দিয়ে একটু আগে কাস্টমাইজেশনে আমরা উপরের যে হেডার সেকশন আছে এবং ফুটার সেকশন আছে সেটি আমরা এডিট করেছিলাম। আর বাকি সবগুলো আমরা এডিট পেজ দিয়ে আমরা করতে পারি। এডিট পেজ দিয়ে কি কি করা যায় সেটা কিন্তু আমরা একটু আগেই দেখেছি। তো এগুলো সবগুলো আমরা কিন্তু সব চেঞ্জ করতে পারি। এটুকু আমরা ক্লিয়ার হয়েছি। এগুলো যে আমরা সবই চেঞ্জ করতে পারি, এবং আমরা এখান থেকে দেখেন কাউন্টার আছে, কাউন্টার থেকে শুরু করে আমরা যেগুলো চাই সবই অলরেডি করা আছে, আমরা সবই চেঞ্জ করে দিতে পারি। আর অলরেডি আমি গত ক্লাসে আপনাদের এখানে প্লাস চিহ্ন দিয়ে দিয়ে আমি প্যাটার্ন এবং মিডিয়া এগুলো কিন্তু আমি মোটামুটি কিছুটা বোঝানোর ট্রাই করেছিলাম। ঠিক আছে? তো আপনি যদি কোনো কিছু চেঞ্জ না করতে চান, জাস্ট এখান থেকে কন্টেন্ট চেঞ্জ করে দিবেন। আমরা পারবো না, জাস্ট এখানে নিয়ে ছবি চেঞ্জ করতে চাইলে এখানে ছবিতে ক্লিক করে আমি ছবি জাস্ট আগেরটা থেকে আমি চেঞ্জ করে নিলাম। ঠিক আছে?
মনে করেন আমি ছবি চেঞ্জ করব। রিপ্লেস, রিপ্লেস বাটনে ক্লিক করব, ওপেন মিডিয়া লাইব্রেরি, পরে আমরা অন্য একটি ছবি নিয়ে নিলাম, পরে সিলেক্ট বাটন আছে, সিলেক্ট বাটনে ক্লিক করে দিলাম। তো বিষয়টি কি আমরা দেখতে পাচ্ছি? আমাদের কি করা লাগবে, জাস্ট এখানে এসে একটু নাড়াচাড়া করা লাগবে। আমরা কি পারবো এখন? আশা করি আমরা পারবো। আমাদের কি করা লাগবে, জাস্ট এখানে এসে নাড়াচাড়া করা লাগবে। তো এটি গেল আমাদের ওয়ার্ডপ্রেস। তো আমরা কি কি দেখলাম? আমরা পোস্ট রানিং করা দেখলাম। আমরা কি পেজ বানাতে পারবো এখন? একটু আগে কিন্তু একটা পেজ আমরা করেছি। আমরা অ্যাড পেজে যাই, আমরা একটি পেজ বানিয়েছি একটু আগে, মাওয়া নামক পেজ, এই যে মাই সেলফ নামক একটি পেজ কিন্তু আমরা বানিয়েছি। আমরা কি দেখেছিলাম আমরা মাই সেলফ নামে একটি পেজ একটু আগে রেডি করেছি। আমরা যদি চাই সেই পেজটি আমরা এডিট করতে পারি। কুইক এডিট যদি এখানে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা সেই পেজটিতে আমরা চেঞ্জ করে নিতে পারি, দেখতে পাচ্ছি। এবং এই পেজটিকে আমরা যেভাবে খুশি আমরা বানিয়ে নিতে পারি। ওকে, এখন আপনার যদি এই পেজে ইউআরএল দরকার, তাহলে আমরা কি করব? কুইক এডিটে ক্লিক করব। তো আমরা কিন্তু ইজিলি স্লাগ যে অপশন আছে এখান থেকে আমরা সেই পেজের ইউআরএলটি পেয়ে যাচ্ছি। আমি শুধু বলে যাচ্ছি, আমরা কি কিছু বুঝতে পারছি? আমাকে একটু সবাই বলবেন, আমরা কি সবাই বুঝতে পারছি, নাকি আমরা কিছুই বুঝতে পারছি না? আমরা পেজ, পোস্ট, অ্যাপিয়ারেন্স থেকে থিম যে চেঞ্জ করলাম, থিম চেঞ্জ করে কন্টেন্ট চেঞ্জ করলাম, এগুলো কি আমরা সব বুঝতে পারছি? পরে আমরা প্লাগ ইনে আসছি। প্লাগ ইনে আমরা একটু আগেই বলেছি আমাদের ওয়েবসাইটটি রানিং রাখার জন্য আমার প্রতিদিন প্লাগ ইন আপডেট রাখা লাগে। তো ফ্রি জায়গায় আমাদের সব সময় এগুলো ক্লিক করে আমরা আপডেট করব। ঠিক আছে? ফ্রি গুলো আমাদের কি দিবে? আমাকে কিন্তু প্লাগ ইন দিবে, যেগুলো আমরা অ্যাক্টিভেট করতে পারি আমরা সবই অ্যাক্টিভেট করে নিব। আমরা যেহেতু সবগুলো একসাথে ইয়ে করতে পারি, তো আমরা এখানে দিয়ে অ্যাক্টিভেটে ক্লিক করে আমরা অ্যাপ্লাই করে দিই, তাহলে আমার সবগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে। দেখতে পাচ্ছি অ্যাক্টিভেট হয়ে গেছে। এটি গেল আমার মোটামুটি জিনিস। এছাড়াও আরো অনেক কিছু করা যায়। আমরা কি আরো কিছু দেখতে চাই? যেমন মনে করেন আমরা এখানে জেনারেল অপশনে গিয়ে আমাদের সাইট টাইটেল চেঞ্জ করতে পারি। এছাড়াও আমার নিচে আরো অনেক অপশন আছে, আমরা এখানে চেঞ্জ করতে পারি। ঠিক আছে? তারপর রিডিং অপশনে যদি যাই, আমরা চেঞ্জ করতে পারি আমাদের ফার্স্ট পেজটি কি হবে। আমরা ফার্স্ট পেজটি হোম পেজ দিয়েছি এবং আমাদের পোস্টগুলো ব্লগ পেজে আসবে। আমরা যদি চাই আমাদের ফার্স্ট পেজটি আমরা অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, আমরা যে কোনো পেজই আমরা ফার্স্ট পেজ দিতে পারি। জাস্ট ইমাজিন আমরা অ্যাবাউট পেজটি আমরা ফার্স্ট পেজ দিলাম। আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করে দেখি, পরে আমরা জাস্ট আমি দেখানোর জন্য দেখাচ্ছি। তাহলে আমাদের হোম পেজটি কোনটা হবে? অ্যাবাউট পেজটি আমাদের হোম পেজ হবে। ওকে, তো আমরা এভাবে করে ইজিলি আমরা চেঞ্জ করতে পারি। যে পেজ আমরা চাই সেভাবে আমরা চেঞ্জ করতে আমরা পারি। তো আমরা হোম পেজটা হোম পেজে রাখি, তাহলে কি হবে? আমি যদি রিসেট করি, আমার কিন্তু হোম পেজে আর কি চলে যাবে। তো লাস্ট এন্ড ফাইনাল, আমি বেশি কিছুতে আর দেখাবো না। বুঝতে পেরেছি আপনাদের ইন্টারেস্ট একবারে কমে গেছে। আমি জাস্ট লাস্ট আপনাদের দেখাবো যে এসইও টুল আর কোনটা আছে। তো আমরা যেহেতু কিওয়ার্ডস এর জন্য আমাদের একটা এসইও টুল দরকার, আমরা র্যাঙ্ক ম্যাথ ইউজ করতে পারি। আর ইয়োস্ট এসইও যেটা আছে সেটা আমরা ইউজ করতে পারি। তো আমরা ইয়োস্ট এসইও ক্লিক করি, দেই, সার্চ দেই। আমরা ইনস্টল করার জন্য এখানে প্লাগইনসে ক্লিক করে অ্যাড প্লাগইনে ক্লিক করব। অ্যাড প্লাগইনে ক্লিক করে আমরা এখানে সার্চ করব ইয়োস্ট এসইও, ওয়াই ও এ এস টি, ইয়োস্ট এসইও।
তাহলেই ফার্স্ট পেজে চলে আসার কথা। দেখেন চলে এসেছে, আমরা জাস্ট ইনস্টল নাও ক্লিক করছি। এছাড়া র্যাঙ্ক ম্যাথ এসইও যেটা আছে সেটাও ব্যবহার করতে পারেন। দুটিই কিন্তু এসইওর জন্য খুবই দরকার। আমি যে বলছি এগুলো কি আমরা সবাই কিছুটা কি বুঝতে পারছি? মনে হচ্ছে আমি নিজেই বলে যাচ্ছি, কিন্তু আমরা কিছুই বুঝতে পারছি না। ইনস্টল হয়ে গিয়েছে। এরপরে আমরা দেখব ইনস্টল হয়ে গেলে আমরা জাস্ট এখানে ক্লিক করব। এবং আমরা অবশ্যই দেখেছি ক্যানভাসে কিন্তু আরেকটি নতুন ইন্টারফেস এসেছে। তো আমরা যখন অ্যাক্টিভেট ক্লিক করব, ইয়োস্ট এসিরও কিন্তু আরেকটি অপশন আসবে। তো অ্যাক্টিভেটে ক্লিক করছি, তাহলে দেখবেন ইয়োস্ট এসিওর আরেকটি নতুন জায়গা আসবে। আমরা একটু ওয়েট করি। হয়ে গেছে প্রায়। জাস্ট এটির ইনস্টলটা দেখিয়ে আমি ছেড়ে দিব আপনাদের। হয়ে গেছে। এরপরে আমাদের এখানে স্টার্ট ফার্স্ট টাইম কনফিগারেশনে ক্লিক করব। তাহলে আমাদের অবশ্যই এটি ইনস্টল তখন দিব যখন আমাদের সম্পূর্ণ ওয়েবসাইটটি অপটিমাইজেশন হয়ে যাবে বা সেটিং কমপ্লিট হয়ে যাবে। তখন আমরা স্টার্ট এসইও ডাটা অপটিমাইজেশন যখন ক্লিক করব, তখন আমাদের ডাটাগুলো কিন্তু সব নিতে থাকবে। ঠিক আছে? তারপরে আমাদের সম্পূর্ণ ডাটা সম্পর্কে আমরা লিখবো, আমরা এটা কি কি কারণে আমরা নিচ্ছি। আমাদের সাইট নেম, আমাদের নেম, ইউজারের নেম তো আমরা আপাতত দিয়ে দিই, অ্যাডমিন দিতে পারি অথবা আমাদের নাম দিতে পারি সুদীপ সরকার। যেরকম আমরা চাই সেরকম আমরা দিতে পারি। এরপর আমরা লোগো চাইলে লোগো দিতে পারি। এরপর সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করব। এভাবেই কিন্তু আমরা আমাদের এসইওটি কমপ্লিট করে দেবো। এরপর সেভ এন্ড কন্টিনিউ দিয়ে প্রোফাইল প্রোফাইল সোশ্যাল প্রোফাইল যেগুলো আছে আমাদের ফেসবুক থেকে শুরু করে যেগুলো আছে সবই আমরা যেগুলো সাইটে দিয়েছি সব নিয়ে নিবে। আর এখানে আমরা আমাদের জিমেলটা দিতেও পারি অথবা নাও দিতে পারি। ঠিক আছে, ইয়েস ইউ ক্যান কালেক্ট মাই সাইট ডাটা, এটা আমরা দিতে পারি, অথবা আমরা নো দিলেও সমস্যা নেই। নো দিয়ে আমরা সেভ এন্ড কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করে দিব। তারপরে আমাদের কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এরপরে গো টু ইয়োর এসইও ড্যাশবোর্ড। ঠিক আছে? তো এভাবে করে আমাদের কিন্তু অলরেডি র্যাঙ্ক ম্যাথের বা এসইও এর কমপ্লিট হয়ে গেল। তো এটি হলো নর্মাল একটি ওয়ার্ডপ্রেস এর সেটআপ এবং কি কি করতে পারেন সেগুলো সম্পর্কে। এখন যদি আপনার কোশ্চেন থাকতে পারে, স্যার আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে নর্মালি কি করতে পারি? ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা যে কোনো মানুষের একটি ওয়েবসাইট রেডি করে দিতে পারি। আমাকে একটু বলেন, আমরা আজকের ক্লাসটি যদি কয়েকবার করি একজনের জন্য কি একটি ওয়েবসাইট কি রেডি করে দিতে পারবো মনে হয়? আশা করি আমরা পারবো। এছাড়া যদি আমরা চাই আমরা অবশ্যই ইউটিউবের হেল্প নিতে পারবো। ঠিক আছে? এখন আপনার যদি আমাকে জিজ্ঞেস করেন, স্যার ফাইবারে সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় কোন ওয়া- এই ওয়ার্ডপ্রেসের কোন জায়গায়? ঠিক আছে, তো ওয়ার্ডপ্রেসের কিন্তু লোড টাইম যাতে কমে সেগুলোর কাজ কিন্তু বেশি পাওয়া যায়। ঠিক আছে, তো তার মানে আপনার কোডিং জানতে হবে। তো এগুলো কাজ আর কি আমরা কিন্তু বেশি আর কি এখনো শিখিনি। ওকে? তো কিন্তু আমরা কি শিখেছি, আমরা কিন্তু যে কোনো মানুষের একটি ওয়েবসাইট বানিয়ে দেওয়ার এইটুকু কাজ কিন্তু আমরা পারি। তো আমরা তাহলে এরকম একটি গিগ বানাতে পারবো বাবু আপু, যে আমরা একজনের একটি ওয়েবসাইট ক্রিয়েট করে দিতে পারবো। আমরা ক্লিয়ার? এবং ওয়েবসাইট ক্রিয়েট করে দেওয়া দু একটা কথা না, অনেক সময় লাগে। এবং এটি যাতে সুন্দর মতো রান করে সেটিও কিন্তু আমাদের দেখার কিন্তু দরকার।
ঠিক আছে? কারো যদি কোনো কোশ্চেন থাকে আমায় করতে পারেন, যেহেতু আজকে লাস্ট ক্লাস, আমাকে বলতে পারেন, আমি আনসার দিব। তাহলে আপনাদের আজকে কিন্তু কোর্সটা শেষ হয়ে গেল। আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন এবং পরীক্ষাটিও ভালো মতো দিবেন। সবার জন্য শুভকামনা থাকলো। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকবেন এবং ক্লাস শেষ, আপনাদের কোর্সটাও শেষ আজকে থেকে, এবং পরের পরশুদিন আপনাদের পরীক্ষা। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। গুড নাইট এবং গুড বাই।